সন্ধ্যাবেলায় ডাইনিং রুমে বসে ফোন টিপতেছি, এমন সময় মিমি আপু কোথায় থেকে এসে আমার ফোন নিয়ে নিল। আপু, আমার ফোন কেন নিছো? এটা বলতেই মিমি আপু রেগে আমার গালে দুইটা ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এতে আমি গালে হাত দিয়ে ভয় আর কিছু বললাম না। যে গুন্ডি কি থেকে কি করে নিজে জানে না, তার চেয়ে বরং চুপচাপ থাকা ভালো। ফোন কেন নিয়েছি সেটা তোকে বলতে হবে? আর তুই জানিস না কেন ফোন দিছি? ঢং মারাস আমার সাথে? আজ তোর খবর আছে, আয় আমার সাথে। এটা বলে আমাকে কিছু বলতে না দিয়ে মিমি আপু আমার কলার ধরে টানতে টানতে তার রুমে নিয়ে যেতে লাগলো। এদিকে আমি মনে মনে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ আজকের মতোই গুন্ডির থেকে বাঁচিয়ে নাও। কি করেছি কি করছি কে জানে। আপু আমার কলার ধরে টানতেছে আর বিড়বিড় করে বলছে, তোকে এতবার করে বলি আমার কথা মতো চলতে, কিন্তু তুই আমার একটা কথাও শুনিস না। আজ তোর খবর আছে। এইদিকে আপুর এমন আচরণ দেখে মা ও মামি কিছু বলতে চেয়েও বলছে না। এবারই সবাই আপুকে ভয় পায়। রেহানা, আজ তোমার ছেলের খবর আছে। তা তো দেখতেই পাচ্ছি, এত করে বলি মেয়েটার কথা মতো চলতে, কিন্তু আমার কোনো কথাই শুনে না। এখন বুঝ কত ধানে কত চাল। এইদিকে আপু আমাকে রুমে এনে দরজা বন্ধ করে সেই আমার চিরশত্রু মোটা লাঠিটা নিল। আমি তো এটা দেখে ভয়ে ঢোক গিলতে লাগলাম। আপু, আমি কি করছি? প্লিজ আমাকে কিছু করো না, ছেড়ে দাও। তুই কি করছিস তুই জানিস না? এটা বলে আপু আমার পায়ে লাঠি দিয়ে এক বাড়ি দিতে লাগলো। আহ, ও মাগো, বাঁচাও, আল্লাহ, মরে গেলাম রে। চুপ, একদম চিল্লাবি না, না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এখন বল মেয়েটাকে। আমি পায়ের যন্ত্রণায় ছটফট করছি। কি শক্তি এই মেয়ের! এক বাড়িতে আমার অবস্থা কাহিল। আমি কান্না মুখে বললাম, কোন মেয়ে আপু? এটা বলতেই আপু আমার কাছে এসে আমার চুল টেনে ধরে বলতে লাগলো, কোন মেয়ে মানে? অভিনয় মানাও আমার সাথে ওই ফেসবুকের মেয়েটাকে তোর ছবিতে ওয়াও বিউটিফুল সো কিউট এগুলো কমেন্ট করে কে সেই মেয়ে? বল আমাকে। আমি চিনি না আপু। মিথ্যা বলবি না, বল মেয়েটাকে। এইবার আরেক পাই বাড়ি মারলো। এত জোরে মারছে আমি আর দাঁড়াতে পারছি না, তাই সাথে সাথে মাটিতে বসে গেলাম। আপু, বিশ্বাস করো, আমি চিনি না। মিমি আপু আমার মুখ চেপে ধরে বলতে লাগলো, তুই যদি তাকে না চিনিস তাহলে ওই মেয়ে তোর ছবিতে এইরকম কমেন্ট করে কেন? আমি কান্না করে বললাম, আপু আমাকে ছেড়ে দাও। আমি জানি না ওই মেয়ে কেন এমন কমেন্ট করে। তোকে ছেড়ে দিব তুই ভাবলি কি করে? তুই আমার কাছ থেকে অনুমতি নিছস ফেসবুকে ছবি আপলোড দেওয়ার জন্য? আমি ভয়ে ভয়ে না বললাম। তাহলে ছবি আপলোড দিলি কেন? আপু, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি এমন আর করব না। আমি আপুর পায়ে ধরে, না, তোকে আমি সব সময় বলি আমার কথা মতো চলবি, কিন্তু তুই ঠিক আমার উল্টো। তোকে যদি এইবার ছেড়ে দেই তাহলে তুই আবার এমন কাজ করবি। এটা বলে আপু আমার মাথার চুল ধরে গালে থাপ্পড় মারতে লাগলো আর 5টা থাপ্পড় দিয়ে আমার চুল ছেড়ে দিল। আপুর থাপ্পড় খেয়ে আমার গাল তো ব্যথা করছে, তার সাথে ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। কিন্তু সেই দিকে আপুর কোনো খেয়াল নেই। আপু আবার আমার গাল চেপে ধরে বলল, আর যদি আমার কথার অবাধ্য হোস তাহলে এইটার চেয়ে বেশি কিছু হবে, বুঝলি? কান্না জড়িত মুখে বললাম, হুম হুম। এইদিকে আমার এমন চিৎকার শুনে আম্মু মামি আপুর রুমের দরজার সামনে এসে বলতে লাগলো, মামিমা, ছেলেটা ছোট, এইবারের মতন মাফ করে দে। এই বলে দরজা ধাক্কাতে লাগলো। উফ, তোমাদের জ্বালায় আর বাঁচি না, তোমাদের জন্য আজ ছেলেটা এমন হয়েছে, কারো কথা শুনে না। এটা বলে আপু আমাকে বলতে লাগলো, এই রুম থেকে এক পা যদি বাহিরে দিস তাহলে তোর খবর আছে। এটা বলে আপু রুম থেকে বের হয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিল। তারপর আপু আম্মুকে আর মাম্মিকে বলল, খবরদার, ওর সাথে কেউ যাবে না, আমি বলে দিলাম। আজ ওর রাতের খাওয়া দাওয়া আর আমার রুম থেকে বের হওয়া বন্ধ। এত বড় সাহস আমার কথা অমান্য করে! এটা বলে আপু কোথায় চলে যেতে যাবে তখন কিন্তু ছেলেটা তো অনেক কষ্ট হচ্ছে, তাই না? কোনো কিন্তু না, আমি যেটা বলছি সেটাই শেষ কথা। আমার জিনিসটা কেমনে ভালো রাখতে হয় সেটা আমি জানি। এখন তোমরা যাও এখান থেকে। কিন্তু আম্মু মামি যাচ্ছে না। আপু এটা দেখে জোরে চিৎকার দিয়ে বলল, কি বলছি শুনতে পাওনি? যাও বলছি এখান থেকে। আপুর এমন চিৎকার শুনে মামি আম্মু চলে গেল। তারপর আপুও কোথায় যেন চলে গেল। এইদিকে আমি মাটিতে শুয়ে কান্না করতেছি। শরীরটা অনেক ব্যথা করছে, আমি জায়গা থেকে উঠতে পারছি না।
সামান্য একটা কারণের জন্য আমাকে এমনভাবে মারলো, এতে আমি অবাক হইনি, কারণ আমাকে এমন অত্যাচার সবসময় করে। আমি ব্যথা সহ্য করতে পারছি না, তারপরেও কোনো মতে আপুর বিছানায় গিয়ে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিলাম। আপনারা কিছু বুঝতে পারছেন না তো? আসেন সব খুলে বলি। আমি আহম্মদী নেজাত, এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার মা আছে, বাবা ছোটবেলায় মারা গিয়েছে। আমার মা একজন শিক্ষিকা, কিন্তু এখন ছেড়ে দিয়েছে। এতে আমাদের জীবনে কোনো প্রভাব ফেলেনি, কারণ আমার মামা মামি আমাদের পাশে সবসময় ছিল। আমরা মামার বাসায় থাকি। মামা এই শহরের একজন বড় বিজনেসম্যান, মামি গৃহিণী। আর যে আমাকে এত মার মারলো সে হচ্ছে আমার মামাতো বোন, আমার 2 বছরের সিনিয়র। সেই রাগ মেয়েটা সবসময় রাগ নাকের ডগায় থাকেই, বাড়ির সবাই আপুকে ভয় পায়। সেখানে আমি তো একটা বাচ্চা। মিমি আপুর জন্য সেই ছোট থেকে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না, সবসময় কড়া নজরে শাসনের উপরে রাখতো। একটু এই দিক ওই দিক কিছু হলে কপাল পড়তো আমার। এই মেয়ের যেই দিন বিয়ে হবে সেই দিন শান্তি হবে আমার। আপনাদের পরিচয় দিতে দিতে আমি ঘুমিয়ে গেলাম। এইদিকে আপু বাহির থেকে আমার জন্য আমার খাবার নিয়ে আসলো, সাথে আমার জন্য কিছু মেডিসিন। আপু রুমে ঢুকতেই দেখতে পেলাম আমি ঘুমিয়ে আছি। আপু আমার ঘুমন্ত চেহারায় এক হতাশার ছাপ দেখতে পেল। ইস, তোমাকে ঘুমন্ত অবস্থায় এত কিউট লাগে, এতটা আগে খেয়াল করিনি। এটা তো আগে খেয়াল করিনি। মায়াবী মুখটি তোমার দেখে লাগে সুখ, কি জানি কি আছে ওই মুখে, দেখে জুড়ায় বুক। ইস, ছেলেটাকে বেশি মারলাম, একটু কম মারলে ভালো হতো। কি করব, আমার যেটা পছন্দ না সেটা করে। আমার রাগ উঠলে কি থেকে কি যে করি নিজেও জানি না। কি করব বল, আমি যে তোকে কত ভালোবাসি, গাধাটা বুঝতে পারে না। তোকে অন্য কোনো মেয়ের সাথে আমি সহ্য করতে পারি না। তুই শুধু আমার, তোকে মারা, তোকে সেবা করা, তোকে ভালোবাসা সব আমার অধিকার, আর কারোরই নেই। এটা বলতে আপুর চোখ গেল আমার ঠোঁটের উপরে। ইস, থাপ্পড় মেরে আমার জানের ঠোঁট কেটে দিলাম। এখন আমার কি হবে? আচ্ছা দাঁড়া, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এটা বলে আপু একটা মুচকি হাসি দিয়ে আমার ঠোঁটের দিকে তার ঠোঁট এগোতে লাগলো। আমি চোখ খুলতে আপুকে দেখে ভয় পেয়ে গেলাম। আপুকে বললাম, এটা কি করছো আপু? তখন আপু নিজেকে সামলে বলল, কই কিছু না তো। আপু আমি আর তোমার কথার অবাধ্য হব না, প্লিজ আমাকে মেরো না প্লিজ। ধুর পাগল, তোকে আর মারবো না। এখন থেকে আমার কথা শুনলে তোকে শুধু আদর করব, বুঝতে পারছিস? এবার খাবারগুলো খেয়ে নে, তোর জন্য বিরিয়ানি নিয়ে আইছি দেখ। তারপর এই মেডিসিনগুলো খেয়ে নিবি, কেমন? শালি জুতামারি এখন গুরুদান করতেছে, এতক্ষণ শান্তি মতো মেরে এখন আলগা পিরিত দেখাচ্ছে। আপু আমার খেতে ইচ্ছে করছে না, আমাকে আমার রুমে যেতে দাও। তখন আপু আমার কলার ধরে বলতে লাগলো, তোর খেতে ইচ্ছে করছে না সেটা তোর ব্যাপার, তোকে এগুলো খেতে হবে, না হলে এটার ফল তুই জানিস কি হবে। আপুর এমন কথা শুনে আমি আবার ভয়ে ভয়ে বলতে লাগলাম, দাও দাও, আমি খাচ্ছি তো, দাও। এটা বলে আপুর কাছ থেকে খাবারগুলো নিয়ে খেতে যাব, তখন আপু আমার হাত থেকে খাবারগুলো নিয়ে নিল। এটা কি হলো? তুমি বলছো খাবার খেতে, এখন তুমি হাত থেকে কেড়ে নিচ্ছ কেন? কারণ তোকে খেতে বলছি, নিজের হাতে খেতে বলিনি। তাহলে আমি কিভাবে খাবো? কেন, আমি আছি না, আমি খাইয়ে দিব। কিন্তু চুপ, কোনো কিন্তু না। এই নে, হা কর, আমি খাইয়ে দিই। আমি আর কিছু বললাম না, যদি বলি তাহলে আমার উপর বিপদ যাবে। তার চেয়ে হাঁ করে খাবার খেতে লাগলাম। এইভাবে 2-3 বার তুলে খাওয়ালো। মনে মনে দ্বারা আমাকে মারা তাই না দেখাচ্ছি যায়নি। তোর আঙুলে যদি কামড় না দেই তাহলে আমার নাম আহম্মদ না। এইবার আমাকে খাইয়ে দিতে যখন খাবার আমার মুখে দিল তখন ইচ্ছে করে দিলাম আমি আঙ্গুলের উপর কামড়। আহ, আমার আঙুল। আপু কি হয়েছে? এইদিকে তো আমি মনে মনে খুশিতে গদগদ হয়ে যাচ্ছি। ওই আঙুলে কামড় দিলি কেন? আপু আমি তো ইচ্ছে করে দেইনি, আর খাইয়ে দিতে গেলে এমন কামড় খেতে হয়। বুঝলাম। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি খা, আমি খাবার তুলে খাওয়াচ্ছি। তারপর কিছুক্ষণের মধ্যে আমি খাওয়া শেষ করলাম। মেডিসিনগুলো খা। তারপর সেগুলো খেয়ে নিলাম। আপু তাহলে এখন রুমে যাই। যা, আর আজকের কথাটা যেন মনে থাকে। ওকে আপু। এই বলে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম, সাথে সাথে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। তারপর সেখানে নিজের চেহারা আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে গেলাম। আমি আমাকে চিনতে পারছি না, এটা কি করে সম্ভব? আমাকে তো আপু থাপ্পড় দিচ্ছে,
তাহলে এগুলো কেমনে আসলো? না, কিছু ভাবতে পারছি না। আমার রুমে কি ভূত আসে নাকি কে জানে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আপুর রুমের দিকে যেতে লাগলাম। আরে কিছু বুঝতে পারছেন না তো? আপুর রুমে যেতে যেতে বলি, আসলে আমার পুরো মুখ লিপস্টিকের চিহ্ন। এগুলো একমাত্র ওই রাক্ষসীটা করতে পারে, তাই মিমি আপুর রুমে যেতে লাগলাম। আপুর রুমের দরজার সামনে এসে বলতে লাগলাম, আপু আসতে পারি? আয়, তুই আসতে আবার অনুমতি লাগে? তা এত সকাল সকাল আমার রুমে? তুমি এসব কেন করছো? আমি আবার কি করলাম আজব? তুমি আমার মুখে এতগুলো কিস কেন দিছো? একটা থাপ্পড় দিয়ে কান লাল করে ফেলবো। কি সব বাজে বাজে কথা বলছিস? আমি কেন তোকে কিস দিব? তোর মতো পুলারে কিস দিতে আমার বয়েই গেছে। আপু নাটক কম করিয়েন। আপনি যেটা চাচ্ছেন সেটা আর সম্ভব না। আপনি আমাকে মারেন, কাটেন, শাসন করেন, তাতে আমি কিছু বলি না, কারণ আপনি আমার বড় বোনের মতো। আমি আপনাকে এখন বড় বোনের মতো সম্মান করি। আর এর চেয়ে বেশি কিছু না। এর চেয়ে বেশি কিছু হতে গেলে এটার ফল ভালো হবে না। এটা বলে যখনই রুম থেকে বের হব তখন আপু পিছন থেকে আমার কলার ধরে টান দিয়ে তার কাছে নিয়ে এসে, ওই, কি ভালো হবে না? আমার যাই ইচ্ছা তাই করব, তোর তাতে সমস্যা হলে আমার কিছু করার নাই। যদি আর আমাকে বোন ভাবছিস তো তাহলে তোর খবর আছে। আর তুই মনে হয় ভুলে গেছিস তুই কোথায় দাঁড়িয়ে আছিস। কি মেরে বাবা, আইসি বুঝতে আর উনি আমাকে ধমক দিচ্ছে। আমি আপুর কাছ থেকে আমার কলার ছাড়িয়ে বললাম, আমি ভুলি নাই আমি কোথায় দাঁড়িয়ে আছি, তাই তো এত অত্যাচার সহ্য করে আছি। আর যদি আম্মুরে ওয়াদা না করতাম তাহলে কত আগে চলে যেতাম। ওই, তুই কোথায় যাবি? তুই যেখানে যাবি সেখান থেকে আমি তোকে তুলে নিয়ে আসবো, মাইন্ড ইট। দেখা যাবে। এটা বলে যখনই আপুর রুম থেকে আসবো তখন আপু আমার সামনে এসে দরজা বন্ধ করে দিল। আপু তুমি দরজা বন্ধ করলে কেন? আগে আপু বলা বাদ দে, না হলে আজ যেতে পারবি না। প্লিজ আমার বড় বোন, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি তোমার উপর এমন দোষ আর চাপাবো না। ওই, তুই দোষ কি চাপাবি? হ্যাঁ, আমি তোর গালে কিস দিছি, এখন বল কি করবি? এই কথা এটা বলে এক পা আমার দিকে এগোচ্ছে। আপু তোমাকে আমি কি করব? তুমি আমার লক্ষ্মী আপু না? প্লিজ এইভাবে আমার দিকে এসো না প্লিজ। না হলে মিমি আপু আমার কাছে এসে আমার কলার ধরে, না হলে কি হুঁ না হলে কি করবি? না হলে আমি চিৎকার কান্না করে দিব। প্লিজ এই বাচ্চা ছেলেকে ছেড়ে দাও। তোকে তো আমি ছাড়বো না, তুই যাই করে ফেল। তোকে আজ থেকে লুকিয়ে কিস দিমু না, আজ থেকে ওপেনে কিস দিমু। আপু আমি কিন্তু তোমার মিমি আপু আর আমাকে বলতে দিল না, তার আগে তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আপুর ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি তো পাথর হয়ে গেলাম। এই প্রথম কোনো মেয়ের ঠোঁটের ছোঁয়া পেলাম। এইদিকে আমার পাথরের মতো শক্ত হওয়ার সুযোগে বজ্জাত লুচনি আমার ঠোঁটে মনের সুখে অত্যাচার করতে লাগলো। প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দিতে আমি আর আপু হাঁপাতে লাগলাম। এই তোর ঠোঁটগুলো এত মিষ্টি কেন? মনটা চায় আবার দিতে। এটা বলতে আমি আমার ঠোঁট হাত দিয়ে চেপে ধরলাম। এটা কিন্তু ঠিক না। নিজের ছোট ভাইয়ের সাথে এমন করতে তোমার লজ্জা করে না? কিসের লজ্জা? বেশি কথা বললে এক্ষুনি বাসর করে ফেলমু। তোমার সামনে আসবো না। তুমি একটা বজ্জাত লুচ্চা। কে জানে কখন আমার ইজ্জত নিয়ে নাও। এটা বলে দিলাম দৌড়ে তাড়াতাড়ি দরজা খুলে আমার রুমে চলে আসলাম। এইদিকে আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এই মনে আগুন জ্বালিয়ে এখন দূরে সরে যাচ্ছিস, তা কেমনে হইব চান্দু? তুই মনে হয় এই মিমিকে চিনোস না। এই মিমি যেটা চায় সেটা নিয়েই ছাড়ে। এইদিকে আমি রুমে দরজা বন্ধ করে শালি রাক্ষসী আরেকটু হলে তো আমার মতো পিচ্চি বলার ইজ্জত নিয়ে নিত। ভাই আহমদ তাড়াতাড়ি করে কলেজে যা, না হলে এই ডাইনি আবার ধরবে। তাই কলেজে যাওয়ার জন্য রেডি, নিচে যেতে। এই আহমদ, নাস্তা করে যা বাবা। না আমি নাস্তা করব না, খিদে নেই। আহমদ, আমাকে যেন আর বলতে না হয়। আই, নাস্তা করতে বস। বললাম না আমার খিদে নেই, আমি কলেজে গেলাম। তাহলে মিমিকে ডাক দিচ্ছি। আমি খাবো না মানে খাবো না, এটা বলে বাসা থেকে বের হয়ে গেলাম। এইদিকে মিমি আপু চিৎকার করতে লাগলো, ফুফু, ও ফুফি, আহমদ কোথায়? আম্মু আপুর কাছে এসে বলল, আহমদ তো কলেজে চলে গেছে। কি? ওর এত বড় সাহস আমার সাথে কলেজে না গিয়ে একা একা চলে গেছে? মা, রাগ করিস না, ছেলেটা হয়তো একটু মন খারাপ। একটু বুঝিয়ে বলিস, আর পারলে একটু নাস্তাও করাস। ছেলেটা না খেয়ে চলে গেল। কি? সে খালি পেটে কলেজে গেল আর তোমরা তাকে আটকালে না? তোমাদের দ্বারা কিচ্ছু হবে না।
এটা বলে মিমি আপু রাগ করে তার রুমে চলে গেল। একটু পর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামতেই মা নাস্তা করে যা। তোমাদের নাস্তা তোমরা করো গো, আমি গেলাম। এটা বলে মিমি আপু চলে গেল। ভাবি এ বাড়িতে তো আমাদের কোনো মূল্য নাই। আপু একদম ঠিক। কোথা থেকে যে মেয়েটার এত রাগ আসছে আমি এখনো বুঝতেছি না। ভাবি আমার তো মাথায় ঢুকে না। এইভাবে তারা আড্ডা দিতে লাগলো। এইদিকে আমি বাসা থেকে বের হয়ে কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। আচ্ছা, কলেজে যেতে যেতে আপনাদের কিন্তু অতীত বলি, তাও ছোট করে। আমি ছোট থেকে মামার বাড়ি বড় হয়েছি, সবটা আপনারা জানেন। যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে মিমি আপুকে আমার ভালো লাগতো। এই ভালো লাগা থেকে কখন যে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। আর এইদিকে আপু আমাকে তার চাকর ভাবতো, আমাকে দিয়ে এটা সেটা করাতো এবং আরও কিছু ভুল হলেও মারতো। এতে আমার ভাই লাগতো, কারণ ভালোবাসা মানুষের সাথে সবসময় থাকতে কার না ভালো লাগতো। মিমি আপু তখন থেকে আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দিত না। আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলতাম তাহলে আমাকে অনেক মারতো। এমনকি তার উপর কথা বলার সাহস আমার ছিল না এবং নেই। মিমি আপুর এমন ব্যবহারে আমি মনে করতাম মিমি আপু আমাকে ভালোবাসতো, এমনকি বন্ধুরাও বলতো, কারণ সবসময় আমি মিমি আপুর সাথে থাকতে হতো। তখন আমি ছিলাম 10ম শ্রেণীতে আর আপু ছিল দ্বাদশ শ্রেণীতে। একদিন আপু একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। এতে আমার রাগ প্লাস অনেক কষ্ট হচ্ছিল, কারণ যদি আপুকে আমি হারিয়ে ফেলি। তাই আমি আপুকে হারিয়ে ফেলার ভয়ে সেদিন রাতে আপুর রুমে গিয়ে আপুকে বললাম, আপু তোমাকে একটা কথা বলতাম, যদি তুমি রাগ না করো। কি কথা বল, রাগ করার মতো হলে করব। আচ্ছা রাগ করিয়েন, আসলে আমি ঘুরিয়ে কথা বলতে পারি না। আপু আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যেদিন থেকে ভালোবাসা কি বুঝতে জানতে শিখেছি সেই দিন থেকেই আমার ভালোবাসা তুমি বলে আমি বুঝতে পেরেছি। আপু আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কথাগুলো চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিলাম। আপু আমার এমন কথা শুনে হাসতে লাগলো। হা হা হা। আপু হাসতেছো কেন? দাঁড়া, আমি একবার হেসে নেই। তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসবো? কেন, ভালোবাসলে কি হয়? দেখ, তুই আমার ফুফাতো ভাই, আমি তোকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তার থেকে বড় কথা, তোরা আমাদের বাসায় আশ্রিতা, আমাকে বিয়ে করে রাখার মতো তোর কাছে কিচ্ছু নেই। তার থেকে বড় কথা, আম্মু আব্বু তোদের অনেক ভালোবাসে। যদি আমি এমন কিছু শুনে তাহলে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। তো আজে বাজে কথা মাথা থেকে ছেড়ে ফেল, বুঝতে পারছিস? আচ্ছা সরি আপু, আমার ভুল হয়েছে। ওই শোন, এর মানে এই না যে আমার কথা অবাধ্য হবি। আমার কথা যদি না শুনিস তাহলে তোর খবর আছে। আচ্ছা শুনবো। এটা বলে মন খারাপ করে চলে আসলাম। রাতে অনেক কান্না করলাম আর ভাবতে লাগলাম, ঠিকই তো, আমরা তো তাদের শুধুমাত্র আশ্রিতা। আমার পক্ষে এইসব আজে বাজে ভাবা ঠিক হয়নি। আমার তো কোনো যোগ্যতাই নেই আপুকে ভালোবাসার। সেই দিন রাতে অনেক কান্না করছি, নিজেকে অনেক বুঝিয়েছি এবং পরে বুঝতে পারলাম আপুর কথাই ঠিক। আমি না হয় আপু তাড়াতাড়ি বলতে না পারলেও আস্তে আস্তে বলবো। পরের দিন সকালে আম্মুকে বললাম, আম্মু চলো না আমরা আমাদের বাড়িতে থাকি, এখানে আমার ভালো লাগে না। একটা থাপ্পড় দিব যদি এখান থেকে যেতে বলিস। আমি আমার ভাই ভাবিকে অনেক ভালোবাসি, আর ওরাও আমাকে ভালোবাসে, তাই আমি তাদের ছেড়ে যাব না। কিন্তু তোমার ভাইয়ের মেয়ে যে আমাকে সারাক্ষণ শাসন করে, আমাকে আমার মতো চলতে দেয় না যে। দেখ মিমি, তোকে আপন ভাই মনে করে শাসন করে হয়তো, তাই এতে কিছু মনে করিস না। যদি তোর বড় বোন থাকতো হয়তো মিমির মতো এমন শাসন করতো, বুঝলি? এখন আমাকে ওয়াদা দে, এমন কথা আর বলবি না আমাকে। দিলাম, এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলবো না। আর মিমির কথা সবসময় শুনবি। চেষ্টা করবো। এই তো আমার লক্ষ্মী ছেলে। সেই তখন থেকে আপুকে ভালোবাসার কথা মাথা থেকে ঝেড়ে ফেললাম। এখন শুধু আপুকে বড় বোনের মতো দেখি, বড় বোনের মতো ভালোবাসি, তাই এত অত্যাচার সহ্য করি। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কলেজে। তারপর বন্ধুদের কাছে গিয়ে, কিরে মুটকির জামাই কি খবর, মন খারাপ কেন? ওই ওকে একদম মুটকি বলবি না বলে দিলাম। তো মুটকিকে মুটকি বলবো না তো কি চিকনা বলবো? তাই কবি। তা তোর মুটকি টুকটো মাহি আসেনি? না রে, আসেনি। কতবার বললাম ভালোবাসি তো বলে দে, কিন্তু তুই বলিস না। দেখবি তুমি ওকে নিয়ে স্বপ্ন দেখতে থাকবে আর মাহিকে অন্য কেউ নিয়ে যাবে, আর তোর 11 জন ক্রিকেট টিম বানানোর স্বপ্ন সে পূরণ করবে। কি করবো?
এদের কাছে গেলে আমার হাঁটু কাঁপে। যে রাগ, সেদিন একজনে প্রপোজ করেছিল, তাকে কি না মাইর দিয়েছে বলার মতো না। তাইলে এইভাবে তার দিকে দূর থেকে তাকিয়ে থাকিস, আর কিছু করা লাগবে না। আচ্ছা বাটপার সিটিংবাজ, ওই হালা কই রে? ওই বাটপাত চিটিংবাজ হালা তোর পিছনে। আরে দোস্ত, এমনি মজা করছি, এতে রাগের কি আছে বল? শালা আমি তোর সাথে কি চিটিংবাজি করছি? কেন আমার 500 টাকা নিছস যে ওইগুলো দিছস? আজ কতদিন হলো? ভাই আপনি কেন? এই শাহিন, এই ছেলেটাকে কলেজে নতুন নাকি? শাহিন, ওই হালারে ধর। এটা কি বলে আমাদের চিনি না। ভাই আপনারা কারা? আপনাদের তো চিনি। আমি মনে হয় ভুল জায়গায় চলে এসেছি। এটা বলে রাফিকে 2জন ধরে আচ্ছা মতো কেলানি দিলাম। ও মাগো, শালারা একটা টাকাও পাবি না, সব মেরে উসুল করে নিছত। ওই মামা দেখ দেখ, ডাবগুলো কত বড়। রাফির মাথায় থাপ্পড় দিয়ে হালালো ইচ্ছা। সব সময় তো মেয়েদের পিছনে ঘুরস, আর শেষে সিহ, রাফি তোর মুখে এমন কথা শুনবো ভাবতে পারিনি। রাফি তোর মুখে এমন কথা শুনবো এটা ভাবতেও পারিনি। তুই এত বেয়াদব হবি আগে জানতাম না। এইবার রাফি মাথা গরম করে আমাদের 2জনের মাথায় 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, হালার ঘরে হালারা নিজেরা উল্টাপাল্টা ভাবিস আর আমাকে লুচ্চু বলিস। তো কি বলবো? তুই একটু আগে কি বলছিস? রাফি আবার আমায় মাথায় থাপ্পড় দিয়ে বলল, সবসময় তুই হালা নেগেটিভ কথা ভাবিস। আরে হালা, আমি ওই যে নারকেল গাছের ডাবগুলোর কথা বলছি। এটা বলে রাফি আমাদের মাথা ঘুরিয়ে কলেজের পাশে পুকুর পাড়ের নারকেল গাছের দিকে দেখিয়ে দিল। সত্যি সত্যি তো অনেক বড় হয়েছে। মামা আজ ভীষণ হবে কেমন? শালা এখন কেন বলছিস মিশন হবে? আগে তো আমাকে কত কিছু বলছিলি। তবে মামা আগের গুলোর চেয়ে এগুলো খেতে মন চাইবে। আসলে প্রতিবারই এই ডাবগুলো আমরা খাই, কিন্তু কেউ জানে না। মামা, আজ কলেজের পরে হবে মিশন। আর আমাকে একটা বেশি দিতে হবে। আচ্ছা দিবনি। আচ্ছা মামা, তোর গালে ওইগুলো কিসের দাগ? মামা তোরে আবার এগুলো জিজ্ঞেস করা লাগে? শালি ডাইনি গুন্ডি রাক্ষসী এসব করেছে কাল রাতে থাপ্পড় দিয়ে আমার অবস্থা কাহিল করে ফেলছে। কেন রে? তারপর সব বললাম। আচ্ছা মামা, তুই এই অত্যাচার আর কত সহ্য করবে? দেখি যতদিন ওই ডাইনির বিয়ে না হয় ততদিন। তখনই রাফির মোবাইলে একটা কল আসলো। সে বের করে দেখতে লাগলো কে কল দিছে। রাফি মোবাইল বের করতে আমি উকি মেরে দেখলাম তিশা নামের একটা মেয়ে। তাই আর দেরি করলাম না, ছো মেরে মোবাইলটা নিয়ে রাফির কাছ থেকে দূরে সরে গেলাম। শালা তলে তলে টেম্পু চালে, আমরা বললে হরতাল। ভাই আমার কথাটা একবার শোনো। কিরে মামা, কি হয়েছে? মামা আমার কাছে আয়, এই দেখ। এটা বলতেই শাহিন দৌড়ে আমার কাছে আসলো। মামা দেখ, এই লাহা পীড়িত করে, আর আমাদেরকেও বলে নাই দোষ। মেয়েটার নাম ঈশা। ভাই আমারে মার খাওয়াইস না, এটা আমার গার্লফ্রেন্ড না, আমার চাচাতো বোন। ও তাইলে এই ব্যাপার। দেখ তো মামা চাচাতো বোনের সাথে করে। দেখ আবার কল দিছে। ধর ভাবির সাথে কথা বলবো। মামা প্লিজ ধরিস না প্লিজ। কিন্তু আমি কার সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম, কিন্তু ব্যথা পেলাম না। একটু নরম নরম লাগছে এখনই। ও মা গো, কোন দামরা রে আমার উপর পড়লো? আমি মেয়ের আওয়াজ শুনে একটু নিচের দিকে তাকাতেই তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ আমি একটা মেয়ের গায়ে পড়ছি। সরি আপু, আমি দেখতে পাই। আর বলতে পারলাম না, তখনই ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় দিল। আমি প্রথমে মনে করছি আমাকে মেয়েটা মারছে, পরে মাথা তুলে দেখি খাচ্চন্নি মারছে। আরে খাচ্চন্নি মানে মিমি আপু। আমি গালে হাত দিয়ে আছি, তখন মেয়েটা বলল, এটা কি হলো? থাপ্পড় মারার কথা আমার, আর থাপ্পড় মারলেন আপনি? ওই ভুলেও থাপ্পড় মারার চিন্তা করবেন না। একে মারার অধিকার শুধু আমার। তাই বলে আপনি ছেলেটাকে এইভাবে থাপ্পড় দিবেন? ওই আপনি বেশি কথা বলবেন না। থাপ্পড় মারছি সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। আপনারা তো ফাটতেছে কেন? আর হ্যাঁ, তোর আজ খবর আছে কুত্তা। আমাকে না নিয়ে কলেজে আসার সাহস কে দিল? এটা বলে আমার মিমির কলার ধরে আমাকে টানে টানে আপু কোথায় যেন নিয়ে যাচ্ছে। আপু কি করছো? কলার ছাড়ো, সবাই দেখছে। চুপ, একদম চুপ। সবাই দেখুক, তাতে আমার কি? তুই একা একা কলেজে আসলি কেন? আয় আমার সাথে। এটা বলে আপু কলেজ মাঠের এক কোনায় নিয়ে আসলো আমাকে। এইদিকে মেয়েটা বলতে লাগলো, হাজব মেয়ে রে বাবা,
থাপ্পড় মারার কথা আমি মারলো ওই মেয়ে। যাই হোক, আমি আমার কাজে যাই। বল, একা একা আইসত কেন? মেয়েদের সাথে ঘষাঘষি করতে? দূর, আজে বাজে কথা বলিয়েন না। আপনার ভার্সিটি একটা, আমার কলেজ একটা, তাই আমি নিজে নিজে আইছি। মিমি আপু ঠাস করে আবার আমার গালে থাপ্পড় দিল, আর আমি গালে হাত দিয়ে আমনের হাত সামলাই রাখেন, খালি আমার গালে এসে পড়ে। বেশি কথা বলবি তো আরো 2-3টা দিমু। ওই, তোকে একদিন কইছি না আমার সাথে কলেজে আসবি? হুম। তাইলে একা একা আইলি কেন? তাও আবার না খেয়ে আইসত? আমার ক্ষুধা নেই তাই না খেয়ে আইছি। তা ক্ষুধা কোথায় গেছে? আমি কি জানি? এখন আমাকে ছাড়েন, আমি ক্লাসে যাব। মিমি আপু আমার কলার ধরে। ওই কুত্তা, তোকে আমি কলেজে যেতে কইছি? আয় আমার সাথে, নাস্তা করবি, তারপর ক্লাসে যাবি। আপনি খালি এত রেগে যান কেন? মামি কি জন্মের সময় মধু দেয়নি? না দেইনি। এখন চল আমার সাথে ক্যান্টিনে, নাস্তা করবি। আমি একবার আপু আমাকে আর বলতে না দিয়ে। তোর খাওয়ার ইচ্ছে আছে কি নাই সেটা আমি প্রয়োজন মনে করি না জানার। এখন তুই আমার সাথে নাস্তা করবি মানে করবি। এটা বলে আমার কলার ধরে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে আসলো। ওই মামা, একটা কফি, 2টা প্লেট নুডলস নিয়ে আসো। কফিটা একটু পরে আনলেই হবে। কি রে, মুখটা এরকম করে রাখছত কেন? ভালো লাগছে না আমার এখানে থাকতে, আমি ক্লাসে যাব। কি থাপ্পড় দিছি না বলে কি থাপ্পড় দিতে পারবো না? চুপচাপ বসে থাক। আপনি খালি থাপ্পড়ের ভয় দেখেন কেন? আমার মতো পিচ্চি বোলারে মারতে আপনার হাত কাঁপে না? বলে আমার পিচ্চিটা রে। না, আমার হাত কাঁপে না। কথা না শুনলে আরো মারমু, বুঝছস পিচ্চি? এই তো খাবার এসে পড়েছে, নে, কোনো কথা না বলে খা এবার। আমি আর কোনো কথা না বলে খেতে লাগলাম। খাওয়া শেষ করলাম, আর আমি দেখতেছি আপু খাবার শেষ করে কফি খাচ্ছে। আপু, এইবার যাই। আর একটু বস। আমি বসে থাকলাম। এই নে, এটা খেয়ে নে। কফির গ্লাসটা আমার দিকে বাড়িয়ে বলল, কি আমি তোমার এটো খাবো? সি, ওয়াক খবিস, আমি পারবো না, তুমি খাও, আমি গেলাম। এটা বলে আমি চেয়ার থেকে উঠে চলে যেতে লাগলাম। এ কি, আমি তো সামনের দিকে যেতে পারছি না। তারপর বুঝতে পারলাম খাচ্চন্নি পিছন থেকে আমার শার্ট ধরে আছে। কি শক্তি রে বাবা, বডি দেখলে মনে হবে ফু দিলে উড়ে যাবে। কোথায় যাও চান্দু? যেটা বলছি সেটা করো, তা না হলে সকালের কথা মনে আছে তো? একেবারে এখানে দিয়ে দিমু সবার সামনে। আপু, তুমি আমার সাথে কেন এমন করছো? আমি পিচ্ছি একটা পোলা, আমারে ছেড়ে দাও প্লিজ। আইসে পিচ্চি এখন বিয়ে করলে 4-5টা ছেলের বাপ হয়ে যাবে। এখন বেশি কথা না বলে কফিটা খা। পারবো না। দেখ, মাথা গরম করবি না। আমি রোমান্টিক মুডে আছি, যদি মাথা গরম করিস তাইলে তোর 12টা বাজাবো বলে দিলাম। আমার সাথে না পারলে খালি রাগ দেখায়। আল্লাহ তোমার কপালে রাগী জামাই পড়ুক। দাও কফিটা। তারপর আপু আমাকে কফি দিল, আর আমি ইচ্ছে না থাকার সত্ত্বেও খেলাম। কিন্তু এই কফিটাতে কেমন যেন অন্যরকম স্বাদ পেলাম। কেমন লেগেছে বাবু? একদম বাজে। আর বাজে হবে না কেন? খাচ্চন্ডির মুখের কফি যে, ওয়াক থু। এটা বলে দিলাম তোর। কি বললি কুত্তা? দাঁড়া একটু। আমি খাচ্চন্নি তাই না? এখন থেকে এই খাচ্চন্নির মুখের সব খাবার তুই খাবি বলে দিলাম। আয় শুধু একবার বাড়িতে, দেখামু। শালা দিন দিন বেশি পাকনা হয়ে যাচ্ছে। এটা বলতে বলতে আপু তার ভার্সিটিতে যেতে লাগলো, কারণ ভার্সিটি একদম আমার কলেজের পাশে। এইদিকে আমি যেই দৌড় দিলাম, পিছন ফিরে তাকালাম না। এক দৌড়ে ক্লাসে এসে রাফির পাশে বসলাম। কিরে হালা, বাঁচিয়ে সত্যি? তার মানে তুই আমার মরে যাওয়ার দোয়া করছিস? তো করবো না, অনেক দিন হলো বিরিয়ানি খাওয়া হলো না, তাই আর কি। শালা খাড়া, আমি মোটকিরে কমু, তুই একটা 12 ভাতারি। প্লিজ এমন বলিস না, তাহলে পিরিত শুরু হওয়ার আগে শেষ। আরে তোদের আজের কথা বাদ দে। আজকে বলে আমাদের কলেজের নতুন ম্যাম আসবে, তাও আবার তোর রিফাত আঙ্কেল, মানে প্রিন্সিপাল স্যারের মেয়ে। কি বলিস মামা? আঙ্কেলের মেয়ে আছে এটা জানতাম, তবে শিক্ষিকা হবে জানতাম না। আর সেই দিন স্যারের বাড়ি গিয়েছিলাম মামার একটা কাজে, তখন তো কাউকে দেখলাম না, আর আঙ্কেলও পরিচয় করিয়ে দিল না। তুই স্যারের কোনো ভিআইপি মানুষ যে তোকে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিবে?
হুম মামা, তুই ঠিক বলছ, কিন্তু মামা মজার ব্যাপার হলো ম্যামের এখনো বিয়ে হয়নি। শালা, এটা তো আমরা জানি, কিন্তু সিঙ্গেল কিনা সেটা বল। খোঁজ নিলাম ম্যাম সিঙ্গেল। তাহলে লাইন মারতে পারবি শালা? আরে লাইনের কথা বলছিস শালা, এটা সম্ভব না রে। জানি। তুই যে হারে লুচ্চা দেখা যাবে, এটা বলতেই প্রিন্সিপাল স্যারের সাথে একটা মেয়ে ঢুকলো। আমি তো অবাক প্লাস ভয় আছি, কারণ এই মেয়েটার সাথে একটু আগে ধাক্কা খেলাম। আল্লাহ আমারে বাঁচাও। মামা আজ তুমি শেষ, দেখছনি ম্যামটাকে? মামা, তুই একটু আমারে কাবার দে। এটা বলে সাইনের পিছনে হালকা করে মুখ লুকালাম। এইদিকে প্রিন্সিপাল স্যার। শোনো ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি তোমাদের বাংলা স্যার কিছু সমস্যার জন্য ট্রান্সফার হয়ে গেছে তার জেলায়। তাই ইতিমধ্যে তোমাদের কলেজে কোনো ম্যাম বা স্যার না থাকাতে আমার মেয়ে আজ থেকে তোমাদের বাংলা ম্যাম। উনি হচ্ছে মিস মিথিলা চৌধুরী। সবাই বলে উঠল, জি স্যার। ওই রাফি আহমেদ কোথায়? এই তো স্যার আমার পিছনে। শালা কুত্তা বিলাই গাধার বাচ্চা মির্জাফর, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, তোকে তো আমি ছাড়বো না। কি ব্যাপার আহমেদ, এইভাবে লুকিয়ে আছো কেন? আস্তে করে শাহিনের পিছন থেকে বের হয়ে আঙ্কেল থুকু স্যার এমনি। এটা ক্লাস বুঝলে, তোমার থেকে এটা আশা করিনি। আর এমন যাতে না হয়। আর মিথিলা, তোমার কোনো সমস্যা হলে আহমেদের থেকে জেনে নিও কেমন? ওকে বাবা। এটা বলে আমার দিকে গরম চোখে তাকালো। এই দিকে এমনভাবে তাকানোতে আমি ভয়ে আল্লাহকে ডাকতে লাগলাম। তাহলে আমি আসি, তোমরা ক্লাস করো। এটা বলে স্যার চলে গেল। আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, চলো তোমাদেরকে পড়ানো শুরু করি। আগে স্যার কোথায় পড়া শেষ করেছিল? এটা বলতে ম্যামের চোখ আমার দিকে পড়ে গেল। এদিকে নিজেরই নিজে গালি দিচ্ছি। শালা কেন যে আজ ফার্স্ট টেবিলে বসতে গেলাম, তাই আমি আবার মুখ লুকাতে লাগলাম। এই ছেলে, তুমি এভাবে মুখ লুকাচ্ছ কেন? সেই প্রথম থেকে দেখতাছি। দাঁড়াও আর পড়া বলো, কোথায় ছিলে? এইদিকে আমি কি করব বুঝতে পারছি না। দাঁড়াও আর পড়া বলো, কোথায় ছিল? কি হলো, দাঁড়াতে বলছি। ম্যামের ধমক খেয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে ম্যামের দিকে তাকাতেই, ও আচ্ছা, এই জন্য মুখ লুকাচ্ছ তাই না? আসলে ম্যাম বুঝতে পারিনি, প্লিজ ক্ষমা করে দেন। শাট আপ, ওইটা বাহিরের বিষয়, বাহিরে থাক। এখন পড়া বলো। তারপর পড়া বললাম। গুড, এখন বসো। তারপর আমি বসে গেলাম আর ম্যাম পড়াতে শুরু করলো। এইভাবে ম্যামের ক্লাস শেষ হতে ম্যাম যখন চলে যাবে তখন, এই ছেলে, আমার সাথে আমার কেবিনে আসো। এটা বলে ম্যাম চলে গেল। মামা কি ব্যাপার, সোজা কেবিনে? মামা, দাল মে জরুর কুছ কালা হে। শালা সব কালা, মনে হয় আর রক্ষা হলো না। আগে গিয়ে দেখ কি বলে। তোরা সহ আয়। এটা বলে দুইজনের হাত ধরে টেনে নিয়ে আসলাম ম্যামের কেবিনের সামনে। ম্যাম, আসতে পারি? আসো। তারপর তিনজনে মিলে ভিতরে ঢুকলাম। এটা কি? আমি তোমাকে আসতে বলছি, এদের কেন নিয়ে আসলে? ম্যাম, এরা আমার বন্ধু, সো এরা আমার সাথে থাকলে কোনো সমস্যা নাই। চুপ, বেয়াদব। এই তোমরা যাও এখান থেকে। এটা বলতে তারা দুইজন চলে যেতে লাগলো। এই তোরা আমাকে রেখে কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমি আসতেছি। এই তোমাকে যেতে বলছি। আমি আবার ম্যামের দিকে ফিরে বললাম, না। তাহলে যাচ্ছ কেন? মানে আসলে সরি ম্যাম, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। ওকে, সমস্যা নেই। মেয়েটাকে গার্লফ্রেন্ড বুঝি? আরে না ম্যাম, এইসব কি বলছেন? সে আমার মামাতো বোন, পুরো খাচ্চন্নি, সারাদিন প্যারা দেয়। কে? কেন প্যারা দেয় কেন? আরে বড় আপু তো, তাই আমাকে দেখে শুনে রাখে আর কি। হো। ম্যাম আমি যাই। যাও, তবে তোমার নাম্বারটা দাও। ছাত্র তো খোঁজ খবর রাখতে হবে। কিন্তু ম্যাম আমার কাছে তো মোবাইল নেই। কি? আমার সাথে ফাজলামো করো? এত বড় ছেলে হয়ে এখন ফোন ব্যবহার করো না? তা না ম্যাম, আসলে আপু নিয়ে নিছে, পড়ালেখার সমস্যা হবে তো তাই, সামনে আবার পরীক্ষা। হো, ভালো করে পড়ো। আর এখন সোজা বাড়ি যাবা, কেমন? ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। এটা বলে ম্যামের রুম থেকে বের হয়ে রাফিদের কাছে যেতেই, কি মামা, প্রথম দিন একা একা ম্যামের সাথে কি মিটিং করছো? আরে তেমন কিছু না, এমনি পড়ালেখার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। বুঝি কি জিজ্ঞাসা করছিলি? শালা, আজে বাজে কথা বলবি না, তাহলে একদম কট খাওয়া দিব। আরে দোস্ত, আমি তো মজা করছিলাম। আয় ওইখানে গিয়ে বসে কিছুক্ষণ আড্ডা দিই। মামা পরে না হয় মিশন। ঠিক পরে না হয়।
এটা বলে তিনজন মিলে একটা জায়গায় বসে আড্ডা দিতে লাগলাম। এইদিকে ম্যাম মনে মনে বলতে লাগলো, তোমাকে পাওয়ার জন্য অনেক ভালো কলেজের সুযোগ পাওয়ার পরেও আব্বুকে বুঝিয়ে অনেক কষ্টে এই কলেজের ম্যাম হলাম শুধু তোমাকে পাওয়ার জন্য। এইদিকে আমরা আড্ডা দিতে লাগলাম। তখনই পিছন থেকে কেউ কলার ধরে আমাকে টানতে টানতে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। কোন হালারে আমার কলার ধরে? এটা বলে তার হাত থেকে কলার ছড়িয়ে তার দিকে ঘুরে যাকে দেখতে পেলাম তাকে দেখে আমার ভয় হাঁটু কাঁপছে। আরে এটার কেউ না, এটা মিমি আপু। কিন্তু ভয় পাচ্ছি এই জন্য তার চোখ রেগে পুরো লাল হয়ে আছে, যেন আমাকে চিবিয়ে খাবে। তোর বউ। এটা বলে আবার আমার কলার ধরে টানতে লাগলো। আপু, তুমি আমাকে এইভাবে ধরে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে। কিন্তু আপু আমার কোনো কথা না শুনে আমার কলার ধরে টেনে নিয়ে এসে তার গাড়ির ভিতরে ছুঁড়ে ফেললো। তারপর আপু আমার পেটের উপর বসে কলার ধরে বলতে লাগলো, ওই কুত্তা, তুই এই নতুন ম্যাডামের কেবিনে একা একা কি করছিলি? আর আপু এমন করছো কেন? কেবিনে একা গেছি কারণ একা ডাকছে তাই। তুই একটা মেয়ের রুমে একা ছিলি, ভাবা যায় সেখানে কি করছিলি সেটা বল কুত্তা। দেখ আমি কি করব আবার? ম্যাম আমার ভালো মন্দ জিজ্ঞেস করলো আর আমি ভালো মন্দ বললাম, তারপর রুম থেকে চলে যেতে বললো, তাই চলে আসলাম। আসতে না আসতে তুমি এইভাবে নিয়ে আসলে। ঠিক আছে, মানলাম, তবে ওই মেয়ের সাথে যেন বেশি কথা না বলিস। আচ্ছা বলবো না, এখন আমার উপর থেকে উঠো। আমি তো তোমার উপর থেকে উঠবো না চান্দু। এটা বলে একটা শয়তানি হাসি দিল। এই আপু, একদম উল্টাপাল্টা কিছু ভাববে না বলে দিলাম, আমি বাড়ি যাব। না, কেউ একজন বলেছে আমারে যে আমি খাচ্চন্নি। আমার মুখের কফি বলে কিনা খারাপ। এখন মুখের কফি না চান্দু, এখন পুরো। আপু প্লিজ, আমি তোমার ছোট্ট ভাই না? তুমি তোমার ছোট ভাইয়ের সাথে এমন করতে পারো? ওই শালা আর একবার আপু আপু করছিস তো তাইলে তোর খবর আছে। আর কিসের ভাই? তুই আমার কোনো ভাই না, তুই তো আমার পিচ্ছি জামাই। সি আপু, এসব কি বলছো? আপু আমি বাড়ি যাব, বাঁচাও আমার এই ডাইনির থেকে। আর বলতে দিল না আপু, তার আগে আমার কিস করে দিল। আপুর এমন কাজে আমি আপুর কাছ থেকে নিজেকে ছড়াতে গেলে আপু আমার ঠোঁট খালি কামড় দিচ্ছে। আপু পাগলের মতো আমাকে কিস করতে লাগলো। আমি এক অসহায় নীরব ছেলে, না কিছু করতে পারছি না বলতে। এইভাবে প্রায় 5 মিনিট পর আপু আমাকে ছাড়লো। আমি অনেক জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। শালি আমার কিউট ঠোঁটের অবস্থা খারাপ করে দিছে। তোর বিয়ে হবে না দেখিস। রাক্ষসী আরেকটু হলে তো আমাকে মেরে ফেলতো। এইটুকু পারতেছো না, এইটুকু পারছো না, পরে কিভাবে পারবে? যাই হোক, আপু আর ডাকবি, সমস্যা নাই। তুই আমাকে এইভাবে আপু ডাকবি আর আমি তোকে এইভাবে শাস্তি দেবো। আমার জন্য অনেক ভালো হবে। তোমার ওই যে সুন্দর ঠোঁটগুলো। না না, আমি আর আপু ডাকবো না আন্টি। আন্টি কাকে ডাকলি রে? আপনাকে। এটা বলতে একটা থাপ্পড় এসে পড়লো আমার গালে। ওই আমাকে কোন দিক দিয়ে আন্টি লাগে? অনেক দিক দিয়ে থুক্কু, এক দিক দিয়েও না। তাহলে আন্টি ডাকলি যে? আপনি তো বললেন আপু না ডাকতে, এটা বলতে আবার থাপ্পড়। শালা তোকে আপু বলতে মানা করছি, এই না যে আন্টি ডাকবি। তাইলে খালা ডাকমো? আহাম্মক, তোরে তো আমি। এটা বলে আমার গলা চেপে ধরলো। ওই, তোকে কিছু করছি না বলে আমার সাথে মজা নিচ্ছিস? আজ থেকে আপু খালা আন্টি তোর মুখ থেকে যদি শুনি, তাইলে তোরে সেই দিনই মেরে দেব। এখন থেকে মিমি বউ বলে ডাকবি। আপুর কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে লাগলাম। কি বলে ডাকবি? ও সরি, আমি তো তোর গলা চেপে ধরছিলাম, তুই কিভাবে বলবি? আমি কাশি দিতে লাগলাম। এটা কি করলে? আরেকটু হলে তো আমি শেষ। এর থেকে আরো বেশি কিছু করব। তুই আমাকে চিনিস না। আগে বল আমাকে মিমি বউ বল। মিমি বউ, তা না হলে আবার ধর্ম। না না, বলছি মিমি বউ। শালি আমারও টাইম আইব, তখন সব সুদে আসলে তুলে নিব। এই তো গুড বয়, আমার জুনিয়র জামাই। এটা বলে আমার গালে কিস করে আমার উপর থেকে উঠে ড্রাইভিং সিটে বসে পড়লো। তারপর গাড়ি চালাতে লাগলো। এইদিকে আমি কুত্তি, পেতনি, শয়তানের 3 নম্বর নাতনি। আল্লাহ তোরে যেন সারা জীবন অবিরত রাখে। আচ্ছা তোমাকে এটা কে বললো আমি যে মিথিলা ম্যামের রুমে ছিলাম? ও তুই তাহলে ওই মেয়ের নামও জানিস? আরে ম্যাম বলে কথা জানবো না? চুপ কুত্তা, একদম চুপ থাক। ম্যাম বলে কথা, আর ওই মেয়ের নাম যদি মুখ দিয়ে উচ্চারণ করিস তো খবর আছে। হাপুর ধমকে আমি চুপ হয়ে বসে থাকলাম। কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির সামনে চলে আসলাম।
তারপর গাড়ি থেকে নেমে যখন বাড়ির ভিতরে যাব তখন ওই দাঁড়া। আপু দাঁড়াতে বলার সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম। আর আপু আমার কাছে এসে তার ওড়না দিয়ে আদর করে আমার মুখ মুছতে মুছতে বলল, এই বাড়ির সবার সামনে কি মান সম্মান সব খেতে চাস? লিপস্টিক গুলো মুছতে পারিসনি কেন? একটা বলদকে গলায় ঝুলতে হবে এটা ভেবে কেমন যেন লাগছে আমার। তো কে ঝুলতে বলছে? আমার যে বলদকে লাগবে। এটা বলে আমার গাল টেনে দিয়ে বলল, আয় এখন বাসায় চল। এটা বলে আপু হাঁটতে লাগলো। কুত্তি, শয়তান, ডাইনি, তোর জন্য আমার গালগুলো শান্তি মতো থাকতে পারে না। দোয়া করি তোর জামাই যেন তোর গাল টানে, ঠিক তোর মতো করে। এইসব বলতে বলতে বাড়ি এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে গেলাম খাবার খেতে। দেখলাম সবাই খাবার খেতে বসে গেছে, তাই আমিও একটা টেবিলে টেনে খেতে বসে গেলাম। তারপর নিজের মতো করে খাবার নিয়ে যখনই খেতে যাব তখন কি রে, তোর ঠোঁট এত ফুলা কেন? আম্মুর এমন কথায় আমি তো চোখ বড় বড় করে ফেললাম। কি বলবো ভেবে পারছি না। তখন আপুর দিকে তাকিয়ে দেখি খাচ্চন্নির কোনো রিয়াকশন নাই। মনে হচ্ছে হেতি কিছু জানে না। কি করে কি হলো বল? আম্মু আসলে একটা অনেক বড় পিঁপড়া কামড় দিছে। বুঝতে পারলে আম্মু পিঁপড়েটা মনে হয় রাক্ষস, না ডাইনি না খাচ্চন্নি। আমার এমন জোরে কামড় দিছে মনে হয় কখনো খাবার খাইনি। এটা বলে আপুর দিকে তাকাতে আপু আমার দিকে তাকিয়ে রাগে চোখ বড় বড় করে ফেললো। তা এত বড় পিঁপড়ে তোর গায়ে উঠলো আর তুই কিছু করলি না? আরে মা, আমি কেমনে করবো? আমি তো বুঝতে পারিনি। ও, এরপর থেকে খেয়াল রাখবি কেমন? আরে ভাবে আপনি হাসতেছেন কেন? এটা বলাতে আমি মামির দিকে তাকাতেই দেখি মামি মুচকি মুচকি হাসতেছে। কিছু না, এমনি। ও আচ্ছা মিমি, শোন, তোর আজ বিকেলে বাবা ঢাকা থেকে আসবে, কোথাও যাবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই মিলে আড্ডা দিতে দিতে খাবার খেতে লাগলাম। আমি তাড়াতাড়ি করে খাবার খেয়ে রুমে এসে দরজা বন্ধ করে ফেললাম, কারণ খাবার টেবিলের ডাইনিরে যে কথাগুলো কইছি আমার মনে হয় না আমারে আস্ত রাখবো। তারপর বিছানায় শুয়ে মনের সুখে একটা গল্পের বই নিয়ে পড়তে লাগলাম। এইদিকে মিমি আপু রেগে মেগে পুরো আগুন হয়ে আছে। প্রথমে ভাবছে আমার রুমে যাবে, পরে বলল, থাক, শয়তানটারে আর জ্বালিয়ে লাভ নাই। সকাল থেকে জ্বালিয়ে আছি, এখন একটু রেস্ট করুক। এটা বলে আপু তার রুমে চলে আসলো। আর আমি গল্প পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি তা আমি নিজেও জানি না। সন্ধ্যা হওয়ার একটু আগে আম্মুর ডাকাডাকিতে ঘুম থেকে উঠে গেলাম। আম্মু দরজার ওই পাশ থেকে বলতে লাগলো, আহমদ, তোর মামা আইছে, তোকে খুঁজতেছে, তাড়াতাড়ি আয়। যাও মা, আমি আসতেছি। এরপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে যেতে দেখতে পেলাম মিমি আপু মামার কোলে মাথা রেখে শুয়ে আছে। আমি মামার সামনে গিয়ে সালাম দিতেই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। সোফায় বস, অনেকদিন বসে আড্ডা দেওয়া হয় না, আয় একসাথে বসে আড্ডা দিব। তারপর মামার কথা মতে সোফায় বসে পড়লাম। আচ্ছা, তোর ফোন বন্ধ কেন? আপু নিয়ে ফেলেছে তাই বন্ধ। কিরে, ওর ফোন কেন নিছ? বাবা, ওর সামনের মাস থেকে পরীক্ষা, এখন ফোন দিলে পড়ালেখা সমস্যা হবে। সেটা তোমাকে ভাবতে হবে না, আমার ভাগিনা এমনিতেই ভালো ছাত্র। যাও ফোন নিয়ে আসো, আর আমার সামনে আহমেদকে ফোন দাও। কিন্তু বাবা, এতে আমার সমস্যা হবে। তোমার সমস্যা কেন হবে? সেটা তুমি বুঝবে না। আমার বোঝা লাগবে না, তুমি এখন আহমেদকে মোবাইল দিবা। আমি একবার বলছি মানে ফোন দিমু না মানে দিমু না। আর একটা কথা বললে আমি কিন্তু নিজের কিছু করে ফেলবো। এটা বলে মিমি আপু তার রুমে চলে গেল। মেয়েটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। মামা আপুকে বিয়ে দিয়ে দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। ভাগিনা, তুই ঠিক বলছিস, তাই ভাবতে হবে, একটা ভালো ছেলে খুঁজতে হবে। বাবা, তুই কিছু মনে করিস না, মেয়েটা একটু রাখি, বুঝতেই তো পারছিস। তুই পরীক্ষা দিয়ে নে, তারপর তোকে আমি সুন্দর দেখে একটা মোবাইল কিনে দিব, কেমন? ওকে মামা। তাহলে আমি এখন আসি,
সন্ধ্যা হয়েছে, পড়তে বসবো। দাঁড়া, তোর কাজ আছে। কি কাজ মামা? একটু দাঁড়া। আর আমি দাঁড়িয়ে রইলাম। একটু পরে বাবা একটা বড় বক্স এনে আমার হাতে দিয়ে বলল, এই বক্সটা সাবধানে তোর রিফাত আঙ্কেলের কাছে পৌঁছে দিবি, কেমন? মামা এটাতে কি আছে? বেশি না, একটা ল্যাপটপ আছে অ্যাপেল কোম্পানির। তোর আঙ্কেল আনতে বলছিল, তার নাকি আগেরটা নষ্ট হয়ে গেছে, তাই এটা আনলাম। এখন যা, তাড়াতাড়ি তোর আঙ্কেলকে এটা দিয়ে আয়, আর সাবধানে যাস। আচ্ছা মামা। এটা বলে বাহিরে এসে গাড়ি বের করে আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এইদিকে আপু নিজে নিজে বলতে লাগলো, কত শখ আমি নাকি তারে মোবাইল দিয়ে দিমু। আমার মোবাইল দিমু আর হাতে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারুক, এটা আমি কখনোই হতে দেব না। আহমদ শুধু আমার, নিজের ভালোবাসার মানুষকে নিজে আগলে রাখতে হয়। আর যদি আগলে রাখতে না পারি তাহলে কিসের ভালোবাসা? শুধু ফাইনাল পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করবো, তারপর আহমদকে নিজের করিয়ালামু। এইদিকে আমি প্রায় 1 ঘন্টা পর আঙ্কেল মানে প্রিন্সিপাল স্যারের বাসায় পৌঁছালাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই ম্যাম এসে দরজা খুলে দিল। আমি ম্যামকে দেখে, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আহমদ, হঠাৎ আমাদের বাড়িতে কি ব্যাপার? আরে তেমন কিছু না ম্যাম, স্যারের কে এই বক্সটা দিতে আসলাম আর কি, মামা পাঠিয়েছে। ও তাই, আসো ভিতরে আসো, বাহিরে কেন? আমি ম্যামের কথা মতো ভিতরে এসে সোফায় বসলাম। একটুকু বসো, আমি বাবাকে ডেকে দিচ্ছি। এটা বলে ম্যাম চলে গেল আর বসে থাকলাম। এইদিকে ম্যাম স্যারের রুমে গিয়ে, বাবা, বাবা, ও তোমার জামাই থুক্কু, তোমার ছাত্র আইছে। কে, আহমদ নাকি? বাবা, তাড়াতাড়ি যাও, আমি নাস্তা তৈরি করি। এটা বলে ম্যাম চলে গেল। আর এইদিকে স্যার ম্যামের কথা শুনে অবাক। যেই মেয়ে হাজার বললে রান্নাঘরে যায় না, সে তার ছাত্রের জন্য নাস্তা তৈরি করবে, ভাবা যায় এগুলো। এইসব ভাবতে ভাবতে স্যার নিচে আসতে লাগলো। এইদিকে আমি স্যারকে নিচে আসতে দেখে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, এখানে স্যার বলতে হবে না, আঙ্কেল বললেই হবে, কেমন? জি স্যার, থুক্কু আঙ্কেল। আচ্ছা, একরাম কেমন আছে? ম্যাম ভালো আছে। আচ্ছা দাও, একরাম কি দিছে আমার জন্য? এই নিন স্যার। এটা বলে স্যারকে ব্যাগ খুলে বক্সটা দিলাম। আর স্যার বক্স খুলে দেখলো ল্যাপটপ। স্যার আমি তাহলে আসি এখন। এটা বলে উঠতে যাব, তখন পিছন থেকে ম্যাম নাস্তা আনতে আনতে বলে উঠল, ওঠার কথা বলতেও তোমার খবর আসে। তোমার জন্য নাস্তা আনছি, এগুলো কে খাবে শুনি? আরে ম্যাম, এগুলো আনার কি দরকার? শুধু শুধু কষ্ট করলেন। এখন কষ্ট যখন করছি, তার ফল হিসাবে নাস্তাটা করো। বাবা, নাস্তাটা করো। তারপর সবার জোরাজোরিতে নাস্তা করলাম। ম্যাম আপনি তো ভালো চা বানাতে পারেন। ও মা, এটা বলতে ম্যাম লজ্জা পাইলো কেন বুঝলাম না। কি খালি ম্যাম ম্যাম বলো? এখন আমি তোমার ম্যাম না, সো ম্যাম ডাকবা না, কেমন? কোনো কিন্তু না, কলেজের বাইরে মিথিলাকে আপু বলে ডাকবা, কেমন? ঠিক আছে আঙ্কেল। এইদিকে ম্যাম তার বাবার এমন কথা শুনে মন খারাপ করে নিল। আঙ্কেল তাহলে আমি এখন আসি। কি আসে আসি করতেছ? আমাদের সাথে রাতের খাবার খেয়ে তারপর যাবা, কেমন? না না আপু, আরেকদিন, আজ অনেক দেরি হয়ে যাচ্ছে। এই দেখেন 8:30 বেজে গেছে। আর একদিন কেন, আজই করো। না স্যার, মামা অনেক দিন পর আইছে, মামার সাথে রাতে খাবার খেতে হবে। আজ আসি, আরেকদিন। এটা বলে আঙ্কেলদের বিদায় জানিয়ে চলে আসলাম বাহিরে। তারপর গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করলাম। আমি স্যারদের বাসা থেকে বের হতেই, ছেলেটা কিন্তু খুব ভালো, এরকম একটা ছেলে যদি আমার হতো। তো ছেলে বানিয়ে নাও। মানে? আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমার আহমদকে পছন্দ। আর বড় ছোট অজুহাত দিবা না, বলে দিলাম। আরে এটা ভালো কথা, একরামকে বললে এক পায়ে দাঁড়িয়ে রাজি হবে, কিন্তু ছেলেটা ফাইনাল পরীক্ষা দিয়ে নিক, কেমন? ওকে আমার সুইট বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। এইদিকে আমি প্রায় 10টার দিকে বাড়ি পৌঁছালাম। বাড়িতে গিয়ে দেখি সবাই মাত্র খেতে বসছে। আমিও আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেলাম।
সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপুর সাথে প্রতিদিন কলেজে যাওয়া, তারপর আবার আপুর সাথে বাড়িতে আসা, তার রোমান্টিক প্যারা আর কলেজ ম্যাম হালকা পাতলা শাসন করার মধ্যে দিয়ে 15 দিন কেটে গেল। আজকে আমাদের বিদায় দিয়ে ফেলবে, তাই সুন্দরভাবে পরিপাটি হয়ে কলেজে গেলাম। কলেজে এসে আড্ডার জায়গাতে গিয়ে দেখি রাফি আর শাহিন বসে আছে। কিরে শাহিন, মন খারাপ কেন? হালা কেন বুঝতে পারছিস না? কেন? আজকে তো বিদায়, আজকে পর তার মুটকি টুকু মাইকে দেখতে পাবে না, তাই মন খারাপ। আরে এতে মন খারাপ হবে কেন? শাহিন, সোজা গিয়ে বলে দে তুই মাহিকে ভালোবাসিস। যদি ফিরিয়ে দেয় থাক ভাই, আমি না হয় দূর থেকে ভালোবাসবো। আমি এটা শুনে শাহিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে, হালা তোর দ্বারা কিছু হবে না, দাঁড়া, যা করার আমি করছি। কিন্তু এই সাহায্য করতে গিয়ে আমি যে বিপদে পড়ে যাব এটা আমি ভাবতে পারিনি। হালা তোর দ্বারা কিছু হবে না, দাঁড়া, যা করার আমি করছি। এটা বলে আমি একটা কাগজে শাহিনের নামে কিছু লিখলাম। তারপরে শাহিনের নাম্বার সহ লিখে কাগজটা আমার পকেটে রেখে মাইকে খুঁজতে লাগলাম। এদিকে মিথিলা ম্যাম আমাকে দূর থেকে খেয়াল করলো আমি কাকে যেন খুঁজতেছি। তারপর মিথিলা ম্যামও আমার পিছু নিল। এদিকে আমি এক পর্যায়ে দেখতে পেলাম কলেজ মাঠের দক্ষিণ দিকে গাছতলায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে মাহি। আমি আর দেরি না করে মাহির সামনে গিয়ে দাঁড়ালাম। এইদিকে আমি একটা মেয়ের সামনে দাঁড়াতে ম্যাম রেগে আগুন হয়ে গিয়েছে। ইচ্ছে করছে এক্ষুনি আমারে চিবিয়ে খেয়ে ফেলতে। তবুও মাথা ঠান্ডা রেখে আমার কার্যক্রম দেখতে লাগলো। আমি মাহির সামনে দাঁড়িয়ে বললাম, মুটকি থুকু মাহি, তোমার সাথে কিছু কথা আছে। কি ব্যাপার সূর্য, কোন দিক দিয়ে উঠলো? আহমেদ নাকি আমার সাথে কথা বলবে? আরে তেমন কিছু না, একটা জিনিস দিব। ও তাই, আচ্ছা কি দেবে দাও। তারপর এক পাহাড় পরিমাণ সাহস নিয়ে মাহিকে পকেট থেকে চিঠিটা বের করে বললাম, এই নাও, এটা তোমাকে একজনে দিতে বলছে। কি? আমাকে আবার কে চিঠি দেবে? আছে আছে, অনেক মানুষ আছে তোমাকে চিঠি দেওয়ার মতো। এই তুমি দাওনি তো আবার? আরে না, আমি কেন তোমাকে চিঠি দিতে যাব? আমি যাওয়ার পরে খুলিও, কেমন? ওকে। এদিকে আমি একটা মেয়েকে চিঠি দিয়েছি, সেটা ম্যাম কিছুতে মানতে পারছে না। ওর এত বড় সাহস আমার সামনে একটা মেয়েকে চিঠি দেওয়া? আজ তোর একদিন কি আমার যতদিন লাগে, হয়তো হারামি খাইতাছে তারা। তরে আজকে বুঝাচ্ছি এই মিথিলা কি জিনিস। তারপর আমি মাহিকে আল্লাহ হাফেজ বলে সেইখান থেকে বিদায় নিয়ে খুশি মনে চলে আসতে লাগলাম বন্ধুদের কাছে। কিছু দূরে আসতেই সামনে থেকে মিথিলা ম্যাম ডাক দিল, এই আহম্মদ, আমার কেবিনে আসো তো, একটা জরুরি কাজ আছে। এটা বলে মিথিলা ম্যাম তার কেবিনে চলে গেল। এইদিকে আমি আর কিছু না ভেবে শাহিনের কাছে গিয়ে, মামা, অনুষ্ঠানের পরে কিন্তু ট্রিট চাই। কেন রে? সেটা একটু পরে দেখতে পাবি। আচ্ছা আমি গেলাম। ম্যাম কিসের জন্য তার কেবিনে ডাকছে এটা বলে আমি সেইখান থেকে সোজা ম্যামের কেবিনের সামনে এসে দাঁড়ালাম। এইদিকে মিমি আপু আমার কলেজে আইছে আমাকে দেখে শুনে রাখার জন্য, কারণ আজ বিদায় অনুষ্ঠান। কোথায় থেকে কোন ডাইনি আবার আহমেদের দিকে চোখ দেয় তা তো বলা যায় না। মিমি আপু কলেজে এসে রাফিদের কাছে গিয়ে বলল, রাফি, আহমদ কোথায় রে? আপু, আহমদ তো এইমাত্র মিথিলা ম্যামের কেবিনে গেল। কি? কেন গিয়েছে? জানি না আপু, তবে আহমদ বলে গেছে ম্যাম নাকি তাকে তার কেবিনে ডাকছে, এটা বলে চলে গেল। আর তোরা যেতে দিলি? এই তোদের মিথিলা ম্যামের কেবিন কোন দিকে রে? এই তো আগে বাংলা স্যারের যে কেবিনে থাকতো সেটাতে। ও আচ্ছা, তোরা থাক, আমি গেলাম। এটা বলে মিমি আপু রাগে গজগজ করতে করতে মিথিলা ম্যামের কেবিনে দিকে আসতে লাগলো। এইদিকে আমি ম্যামের কেবিনের সামনে দাঁড়িয়ে বললাম, ম্যাম আসতে পারি? আসো, ভিতরে আসো। তারপর আমি ভিতরে ঢুকতেই ম্যামকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ ম্যামের চোখে মুখে রাগী ভাব। ম্যাম তার চেয়ার থেকে উঠে হঠাৎ করে আমার শার্টে কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। ম্যাম ম্যাম, এটা আপনি কি করছেন? ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেললে অনেক বিপদ হবে। চুপ, একদম চুপ। বিপদ হলে আমি দেখব। কলেজে আসিস কি জন্য? পড়ালেখা করার জন্য নাকি মেয়েদের সাথে ট্যাঙ্কি মারতে? ম্যাম আপনি এভাবে কথা বলছেন কেন? আর আমার কলার ছাড়েন বলছি।
কলার তো আমি ছাড়বো না, তুই কি করতে পারিস আমি দেখবো। আর তোর থেকে কি আমি কথা বলা শিখতে হবে নাকি? তুই মেয়েটার কি দিয়েছিস ওই কাগজে? সেটা আপনাকে বলবো কেন? আমাকে বলবি না মানে? তুই আমার সামনে মেয়েদের সাথে হেসে হেসে কথা বলবি, আবার প্রেমও করবি? এটা আমি কি করে সহ্য করব বল? ভালোভাবে বলছি, কি ছিল ওই কাগজে? ম্যাম, আমি কার সাথে কথা বলবো না প্রেম করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এতে আপনার কেন এত মাথা ব্যথা? আমার মাথা ব্যথা হবে না, কারণ তুই আমার ম্যাম, আর কিছু বলতে পারিনি। তার আগে কোথায় থেকে মিমি আপু এসে ম্যামকে এক ধাক্কা দিয়ে আমার কাছ থেকে আলাদা করে নিল। এই, আপনাকে রুমে আসতে কে অনুমতি দিয়েছে? রাখ তোর অনুমতি। তুই এখানে আহমদের সাথে এটা কি করছিলি? আমার কেবিনে আমার জিনিস, আমি যেটা ইচ্ছে সেটা করব, তাতে তোর কি? এইদিকে আমি কিছু বলার সাহস পাচ্ছি না। কিছু বলতে গেলে পরে বিপদ আমার উপর দিয়ে যাবে। মিমি আপু ম্যামের কথা শুনে রেগে মেগে মিথিলা ম্যামের গালে থাপ্পড় একটা দিয়ে বলল, ওই, তোর জিনিস মানে কি? আর একবার যদি আহমদকে তোর বলে দাবি করিস তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আহমদ শুধু আমার, বুঝলি? এইবার ম্যাম এটা শুনে আপুর গালে থাপ্পড় দিয়ে, এই আহম্মদ শুধু আমার। আহম্মদকে আমি ভালোবাসি। আমার কাছ থেকে কেউ আহম্মদকে কেড়ে নিতে চাইলে আর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। তোকে আমি কি যে করি! এটা বলে হুট করে মিমি আপু মিথিলা ম্যামের চুল ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, তোর এত বড় সাহস, আমার কাছ থেকে আমার কলিজারে কেড়ে নিতে চাস? তোর এত বড় কলিজা হয়ে গেল? আহ, লাগছে। এই কুত্তি, আমার চুল ছাড় বলছি, না হলে ভালো হবে না। ছাড়বো না, তুই কি করতে পারিস দেখা যাবে। এটা বলে আরো জোরে চুল টানতে লাগলো। এইবার ম্যামও আর না পেরে মিমি আপুর চুল টানতে লাগলো। এইদিকে আমি এটা দেখে হাসমো নাকি কান্না করব বুঝতে পারছি না। আবার এইদিকে যদি এটা কেউ দেখে ফেলে তাহলে মান সম্মান সব শেষ। তাই আমি আর দেরি না করে মিমি আপুর হাত পিছন থেকে ধরে অনেক কষ্ট করে ছাড়ালাম। কিন্তু এইবার ম্যাম চুল ছাড়তেছে না। তাই মিমি আপুর হাত আমার এক হাত দিয়ে চেপে ধরে আরেক হাত দিয়ে অনেক কষ্টে ম্যামের হাত থেকে মিমি আপুর চুল ছাড়ালাম। তারপর আমি মিমি আপুকে বেশ দূরে নিয়ে গেলাম। আমি এখনো মিমি আপুর চোখে মুখে রাগ স্পষ্ট দেখতে পাচ্ছি। কি করতেছো তোমরা দুইজন? এটা কলেজ, কোনো রাস্তা বা পার্ক না। ভাগ্য ভালো এখনো কেউ বুঝতে পারেনি। এইসব কি আমি শুরু করেছি? এটা তো ওই ডাইনি শুরু করেছে। ওই ডাইনি কাকে বলছিস তুই? ডাইনি তোর 14 গোষ্ঠী ডাইনি আইসে আমার ডাইনি বলতে। তোকে ডাইনি কইতাম না তো কি কমু? তুই আমার জানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস। এটা তো শুধু ডাইনিরাই করে, তাই আমি তোকে 1000বার ডাইনি কমু। ডাইনি ডাইনি ডাইনি। তুই আবার আহমদকে জান ডাকছ? তোরে তো এবার মেরে ফেলবো। আমি আহমদকে 1000বার জান ডাকমু। আই, তুই আমারে কি করতে পারিস কে দেখা। দেখাচ্ছি। এটা বলে মিমি আপুর চোখ দরজার পাশে ঝাড়ুর দিকে গেল। আমার আর বুঝতে বাকি নাই এই সেমরি কি করতে চাইতেছে। তাই আমি 1 মিনিট দেরি না করে মিমি আপুকে ধরে বাহিরে নিয়ে আসতে লাগলাম। ওই কুত্তা, ছাড় আমায়। কোথায় নিয়ে যাচ্ছিস? তুই ছাড়া আমাকে তুই ছাড় আমায়। হেতির কত বড় সাহস আমার কলিজারে জান ডাকে। ওই, কোথায় যাচ্ছিস? আয়, কি যেন করবি বলছিলি না? দেখ আহমদ, আমারে ছাড় বলছি। এতিরে আজ আমি খাইয়া দিমু পুরা। আয়, খাইয়া দিতে আয় কুত্তি। তোর কত বড় কলেজা আমিও দেখি। আমি তো এদের কথা শুনে অজ্ঞান হওয়ার অবস্থা। এরা এগুলো বলে কি? পুরো ছেলেদের মতো কথা বলছে। যাই হোক, অনেক কষ্টে আপুকে টানতে টানতে কলেজ মাঠে নিয়ে এসে একটা নিরিবিলি জায়গায় এনে আপুকে ছাড়লাম। আমি আপুকে ছাড়তে
আপুর সাথে সাথে আমার কলার ধরে ফেললো। আমার আর বুঝতে বাকি নাই, এইবার ঝড় আমার উপর দিয়ে যাবে। তুই আজ শেষ। তোকে একদিন মানা করছি না ওই মেয়ের আশেপাশে না যেতে? কিন্তু ওটা তো আমার ম্যামেরও তো কথা শুনে হবে। এটা বলে মনে হয় আরো ভুল করে ফেলেছি। আপু আমার গালে একটা থাপ্পড় দিয়ে, কি বললি কুত্তা? এটা তোর ম্যাম? তাহলে রুমে নিয়ে গিয়ে কি করতেছিলি? আমি গালে হাত দিয়ে বললাম, আসলে আপু আমাকে আর বলতে না দিয়ে। চুপ, একদম চুপ। আমি তোর কোনো অজুহাত শুনবো না। আজ শুধু আমার কথা চলবে। আয় আমার সাথে। এটা বলে আপু আমার কলার আবার ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। তারপর গাড়ির ভিতরে গিয়ে বসতে বলল, কিন্তু আমার রেজিস্ট্রেশন কার্ড। এটা বলতেই আপু আমার গালে ঠাস করে আবার থাপ্পড় দিয়ে বলল, তোর রেজিস্ট্রেশন কার্ডের গুষ্টি কিলাই, যেটা বলছি সেটা কর, না হলে ভালো হবে না। আমি আর কি করবো, গালে হাত দিয়ে অসহায় বাচ্চার মতো গাড়ির ভিতরে গিয়ে বসলাম। তারপর আপু গাড়িতে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো। আপু কি করছো? অ্যাক্সিডেন্ট হবে তো, গাড়ি আস্তে চালাও না। তুই যদি তোর ওই মুখ দিয়ে আর একটা কথা বলিস তাহলে এক্ষুনি মুখটা সেলাই করে দিব। নিজের ভালো চাইলে চুপচাপ বসে থাক। আপুর এমন ধমক শুনে আমি চুপচাপ বসে থাকলাম আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, কারণ যেই গতিতে গাড়ি চালাচ্ছে আল্লাহ না করুক আমার কিন্তু ভয় লাগছে। এইদিকে মিথিলা ম্যামের পুরো মাথা হ্যাং হয়ে আছে। কী থেকে কি হলো সে এখনও বুঝতে পারছে না। পরে কান্না করতে করতে প্রিন্সিপাল স্যারের কাছে গেল। কি রে মা, কি হয়েছে? কান্না করছিস কেন? কি হয়েছে বল আমাকে। বাবা, আমি আহম্মদকে ছাড়া বাঁচবো না, তুমি আহম্মদকে আমার কাছে এনে দাও। আচ্ছা, আমি এনে দিব নে। আগে কি হয়েছে মা, সব খুলে বলতো। তারপর মিথিলা কান্না করতে করতে সব খুলে বলল। আরে তুই কোনো চিন্তা করিস না, আহমেদকে তোর কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তবে ওই মেয়েটা? সে বললেই হলো, ওর বাবার রাজি থাকতে হবে। দেখ, মেয়েটা হচ্ছে আহমেদের মামাতো বোন, আর আহমেদরা তার মামার বাড়ি থাকে। তাই একরাম কোনোদিনও তার মেয়েকে আহমেদের সাথে বিয়ে দিবে না, বুঝলি? বুঝতে পারছি। তাহলে একটা হাসি দে মা। স্যারের কথা মিথিলা ম্যাম একটা হাসি দিল। যা, এখন ফ্রেশ হয়ে অনুষ্ঠানে অ্যাটেন্ড কর। ওকে বাবা, এই বলে ম্যাম চলে গেল। এইদিকে রাফি আর শাহিন বলতেছে, মামা আজকে আমাদের খবর আছে। রুমে কি হয়েছে তা জানি না, বাট এমন কিছু হয়েছে এটার জন্য আমার বন্ধুটার 12টা বাজবে। বেচারার জন্য অনেক কষ্ট হচ্ছে। সমস্যা নাই, এইবার থেকে তুইও প্রাতে থাকবি। মামা আমার মনে হচ্ছে কোনো মেয়ে আমাদের কথায় তাল মিলাচ্ছে। মনে হয় না সত্যি, একবার পিছনে ফিরে তাকা। রাফির কথা শুনে শাহিন পিছনে ঘুরতেই দেখতে পেল মাহি দাঁড়িয়ে আছে এবং রাগী মুডে। মাহি তুমি? এটা বলতেই মাহি শাহিনের কাছে এসে গালে একটা থাপ্পড় দিল। শাহিন গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে বলল, তোকে শুধু শুধু মারলি, 3টা কারণে মারছি। কি কি? তারপর মাহি বলতে লাগলো, তুই আমাকে ভালোবাসিস এটা নিজে বলতে পারিসনি ভয়ে? ভালোবাসায় কিসের ভয়? মানলাম তুই ভয়ে ভালোবাসি কথা সামনাসামনি বলতে পারিসনি, কিন্তু নিজের হাতে চিঠিটা দিতে পারতি। তা না করে অন্যজনের হাতে চিঠিটা পাঠালি। হলো না, আমি বলবো না, তুই নিজে পুড়িয়ে আমাকে শোনা। এটা বলে চিঠিটা শাহিনের হাতে দিল মাহি। মাহিন চিঠিটা আস্তে আস্তে খুলল। শাহিন দেখতে পেল এটা একটা লাভ লেটার। কি কি? এটা তো লাভ লেটার, আমি কেন পড়বো? এটা পড়ে শোনা বলছি। মাহির ধমক খেয়ে শাহিন পড়তে লাগলো। প্রিয় মুটকি, তুক্ক মাহি, তোমাকে যেদিন কলেজের প্রথম দেখেছি সেই দিন বুকের মাঝে ঠুস করে লাড্ডু পড়ল। সেই থেকে তোমাকে চোরের মতো করে লুকিয়ে লুকিয়ে দেখতাম। সেই দেখা দেখেতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। আমি তোমার জন্য সব করতে পারবো না, কিন্তু নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এখন যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ না করো তাইলে আমি নিজেকে শেষ করে দেবো, এটা বলবো ভাবছো? আরে দূর, আমি কেন তোমার জন্য মরতে যাব? যদি মরে যাই তাইলে তোমাকে ভালোবাসবে কে? এই এবার থাম।
মাহির কথা মতো শাহিন থেমে গেল। এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরেরগুলো কি লিখছস তুই? মাহি শাহিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল, নিজে লিখছো আবার নিজেই ভুলে গেছো? পড়ো পরেরটুকু। কি লিখছি? তারপর আবার শাহিন পড়ল, প্রিয় মাহি, আমার এত ভালোবাসা দেখো, যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে সমস্যা নাই, আমি তোমার বান্ধবীকে ভালোবাসবো। কারণ আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না, তো তাই না, মানে তোমাকে না পেলে তো আমার মন কষ্ট পাবে, তাই মনকে কষ্ট না দিতে তোমার বান্ধবীকে ভালোবাসবো। আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না। এখন তোমার ইচ্ছে, এই যে তোমার দূর থেকে ভালোবাসা। তুই আমার ভালো করলি নাকি খারাপ করলি, তোকে একবার সামনে পাই তারপর দেখামো। এটা পড়ে এইবার মাহি শাহিনের কলার ধরে বলতে লাগলো, ভুলেও যদি আমাকে ছাড়া অন্য কারো দিকে চোখ তুলে তাকাবি তো চোখ তুলে ফেলবো। তার মানে তুমি রাজি? তো রাজি হব না? তোমাকে তো আমারও ভালো লাগতো, অপেক্ষা করতাম কখন তুমি বলবে, কিন্তু আজ কলেজে লাইফের শেষের পথে এসে বললে। আর যদি তুমি না বলতে তাহলে আমি বলতাম। ইস, এমন যদি আগে জানতাম তাহলে আরো আগে বলে দিতাম। তুই জানবি কি করে? তুই তো একটা ঋতু। দোস্ত তোরা কথা বল, আমি একটু আসি। আচ্ছা যা। এটা বলে রাফি কিছু দূরে গিয়ে বেচারা তাদের দিকে তাকিয়ে বলছে, হায়, সবারটা সবাই পেলে আর আমারটা কোথায় আছে? ওই আমার ভবিষ্যতে বউ, তুমি কোথায়? আমার কথা শুনতে কি পাও? এইদিকে আপু গাড়ি এমন জোরে চালিয়েছে যে 10 মিনিটের জায়গায় 5 মিনিটে বাড়িতে চলে আসলাম। তারপর আপু নিজে গাড়ি থেকে নেমে আমাকে নামিয়ে আমার হাত ধরে টানতে টানতে তার রুমের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর আমি এইদিকে আম্মু আর মামি বাসায় নেই, মনে হয় ছাদে গিয়ে আড্ডা দিচ্ছে। আজ আমি শেষ। আপু, আমি কিছু জানি না, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো আমি কিছু করিনি। ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে মিমি আপু বলল, তুই যদি কিছু নাই বা করিস তাহলে ওই ডাইনি তোর কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো কেন? ভাগ্যিস আমি গেছিলাম, না হলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত আমার। বিশ্বাস করো আমি কিছু জানি না ম্যাম কেন আমার সাথে এমন করছে। তুই কেমনে জানবি? তোর কাছে তো মেয়েদের সাথে লুতুপুতু করতে ভালো লাগে, লুচ্চা কোথাকার। সেই দিন এত মারার পরেও আমার কথা অমান্য করছিস কেন, কুত্তা? আপু আমি তো তোমার সব কথা শুনি, তাহলে এমন করছো কেন? এটা বলতে আপু আমাকে আবার থাপ্পড় দিল। শালার কার মুখ দেখে ঘুম থেকে উঠছি কে জানে, শুধু থাপ্পড় খেতে আসি মনে মনে। এইদিকে আপু থাপ্পড় দিয়ে আমার কলার ধরে, কি? তুই আমার কথা শুনলে ওই মেয়ের সাথে কথা বলতি না? তোকে আমি বলছি না মেয়েটার সাথে বেশি কথা বলবি না? কিন্তু ওটা তো আমার ম্যাম। কুত্তা, এখানে ম্যামকে নিয়ে পড়ে আছে, তোকে তো আমি একেবারে শেষ করে ফেলবো। এই বলে আবার আমার গালে থাপ্পড় প্লাস আমার মাথার চুল টানতে লাগলো। আহ আপু ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। কুত্তা, ব্যথা পাওয়ার জন্যই তো তোর চুল ধরছি। তোরে এতবার বলার পরেও, বারবার শাসন করার পরেও আমার কথা তোর মাথায় ঢুকে না নাকি? এই বলদ আর ওই মেয়ের সাথে কথা বলবি? এই বলদ আর ওই মেয়ের সাথে কথা বলবি? বল, আর কোনো মেয়ের দিকে তাকাবি? না না, আর কখনো এমন করব না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ডুবে যাব। আপু আমার চুল ছেড়ে দিয়ে বলল, আর যদি কোনো মেয়ের দিকে তাকাতে দেখি না, তাইলে এই বড্ড বড্ডা চোখ দুইটা আছে না, ওগুলো তুলে মার্বেল খেলবো। আমি আর ভুলে কোনো মেয়ের দিকে তাকাবো না, তারপরও এমন করিয়েন না। না, তোকে এইভাবে ছেড়ে দিলে না জানি কোথা থেকে কোন ডাইনি এসে তুলে নিয়ে যায়। তুই আজ থেকে বাড়ি থেকে বের হবি না, বলে দিলাম। আপু এমনটা করিও না, আমি তোমার সব কথা শুনবো, তারপরেও আমাকে বাড়ি বন্ধ করিও না। আপু আমার কথা শুনে আবার আমার কলার ধরে রাগী কণ্ঠে বলল, আমি এমনটাই করব, পড়ালেখা যা করবি তা ঘরে বসে করবি। কেন? বাহিরে গেলে কি হবে? বাইরে গেলে তুই মেয়েদের সাথে কথা বলবি, আর এই কথা বলা আমার সহ্য হয় না। তাই তুই বাড়িতে থাকবি। পরীক্ষা দেওয়ার সময় আমি তোকে নিয়ে যাব আর নিয়ে আসব। এইবার আমি এক বালতি বুকে সাহস নিয়ে বললাম, তো মেয়েদের সাথে কথা বললে তোমার কি? আমি তো আর এই মেয়ের সাথে পালিয়ে যাচ্ছি না। কি? তোর এত বড়
সাহস আমার মুখের ওপর কথা বলিস? মেয়ে নিয়ে পালিয়ে যাবার কথা বলিস? তোকে তো আমি এটা বলে আপু আমার গালে লাগাতার থাপ্পড় দিতে লাগলো আর বলতেছে, তুই শুধু আমার, তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি তোকে ভালোবাসি। আর যদি এমন কথা বলিস বা বলার চেষ্টা করিস তাহলে তোর সেই দিন শেষ দিন হবে। এইবার নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারলাম না। মাথা গরম করে আপুকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলাম। আপু আমার কাজ দেখে আরো রেগে গেল। তুই আমাকে ধাক্কা দিলি কোন সাহসে কুত্তা? থামো, অনেক হয়েছে তোমার অত্যাচার। কি ভেবেছো তুমি আমার বড় তাই সম্মান করি এই বলে যা ইচ্ছে তাই করবে? করব, কারণ আমি তোকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা। এটাকে ভালোবাসা বলে? আমার পুরো স্বাধীনতা খেয়ে দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি। যদি এতই ভালোবাসেন তাইলে আমাকে আমার মতো চলতে দিতেন, কিন্তু তা না করে আমাকে নিজের মতো বন্ধ খাঁচায় বন্দি করে রাখতেছেন। জোর করে সব হলেও ভালোবাসা হয় না। আমি তো আপনাকে ভালোবাসি না, তারপরেও এমন করেন কেন? আর আমি আপনাকে শুধুমাত্র বড় বড়ের নজরে দেখি, এর চেয়ে বেশি কিছু না। এগুলো বলে আপুর দিকে তাকাতেই দেখি আপুর চোখে পানি। আমি মনে মনে বললাম, মনে হয় কথাগুলো কাজে দিয়েছে। আহমদ, তোর এমন বাংলা সিনেমার ডায়লগ আগে কই ছিল? তারপর আর একটু ভাব নিয়ে দরজার সামনে থেকে সরেন, আমি আমার রুমে যাব। আর নেক্সট টাইম থেকে আমার সাথে এমন করবেন না। এটা বলে আমি আপুকে দরজার সামনে থেকে সরিয়ে দরজা খুলে বাহিরে যাব। এমন সময় আমি আর বাহিরে পা দিতে পারলাম না, কারণ হচ্ছে ডাইনিটা পিছন থেকে আমার শার্ট ধরে আছে। তাই আমি যখনই পিছন ঘুরে ছাড়েন বলতে যাব, তার আগে দামড়ি আমার শার্ট ধরে টান দিতেই আমি নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেলাম। ওই ঢং বাদ দে, ফুফি নাই। আর তুই কি ভাবছিস তোর এইটুকু কথাতে আমি তোকে ছেড়ে দিব? তাইলে তুই ভুল। আচ্ছা, তোর এসএসসি পরীক্ষা ছিল তাই মানা করছিলাম। তখন তোর এসএসসি পরীক্ষা ছিল তাই মানা করছিলাম। এখন বড় হয়ে গেছো তাই নিজের জিনিস নিজে বুঝে নিতেছি। হয়তো রাগে কষ্টে চলে যাচ্ছে, তাই আমি আর বেশি কিছু চিন্তা না করে সেখানে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে থাকলাম। এই মেয়ের এত শক্তি আসে কোথায় থেকে সেটা আজও আমার অজানা। যাই হোক, আজকের পর থেকে মনে হয় এই ডাইনির অত্যাচার সহ্য করতে হবে না। এইসব ভাবতেছি চোখ বন্ধ করে। তখন এইবার বল, বিয়ে করবি কিনা? আমি আপুর কণ্ঠ শুনে বললাম, আপু তুমি আবার আইছো? এটা বলে চোখ খুলে বলতে লাগলাম, আমি তোমাকে কতবার তুই তুই আমাকে কতবার কি বলবি বল, আমিও একটু শুনি। বলবো কিভাবে? গলার উপর ছুরি ধরে থাকলে? প্লিজ আপু, ছুরিটা নামাও। না বাবু, কিছুতেই আমি ছুরি নামাবো না। আগে বলো, তুমি আমাকে ভালোবাসো আর বিয়ে করতে চাও? আপু প্লিজ, পাগলামি করিও না, ছুরিটা নামাও। তোর আপু বলার গুষ্টি মারি। আরেকবার আপু বললে তোর আজকে জানাজা হবে। বল মিমি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, মিমি আপু তোমাকে। ওই কুত্তা, দিমু কিন্তু। মিমি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এক নিঃশ্বাসে তাড়াতাড়ি করে বলে দিলাম। আমি তোমাকে এত 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 ভালোবাসি। আমার কপালে চুমু দিয়ে, এইবার তো ছুরিটা নামাও। ছুরি নামাবো, কিন্তু যদি কথার বরখেলাপ হয় সেই দিন তো শেষ দিন। কখনো কথার বরখিলাপ হবে না। তুমি ছুরি নামাও, একবার বাড়ি যেতে দাও, তারপর মামাকে বলবো তোমার বিয়ে দিতে। আমি আর পারছি না এই ডাইনির প্যারা সহ্য করতে। আরে নামাচ্ছি তো বাবু, এত উতলা হয়ে আছো কেন? তারপর আপু আমার গলা থেকে ছুরি নামিয়ে আমার হাত ধরে বলল, বাবু চলো ওই দিক থেকে ঘুরে আসি। এটা বলে আমাকে টানতে লাগলো, আর আমি অসহায় বাচ্চার মতো তার সাথে যেতে লাগলাম। এইভাবে আপুর সাথে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় গেলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে বসে ফোন টিপতেছি, এমন সময় মামা রুমে এসে বলল, আহমেদ কি করছিস? এই তো মামা ফোন টিপছি। তা তোর পরীক্ষা কেমন দিলে? এই তো আলহামদুলিল্লাহ, ভালোভাবে দিছি মামা। গুড। আচ্ছা শোন, কাল তোর প্রচুর কাজ। কি কাজ মামা? কাল তোর মিমি আপুকে দেখতে আসবে বিকেলে। আমি মামার কথা শুনে চমকে উঠলাম। কি, কাল আপুকে দেখতে আসবে মানে? দেখতে আসবে। আমার এক বন্ধুর ছেলের সাথে মিমির বিয়ে ঠিক আগে থেকেই ঠিক আছে, কিন্তু তোর আপু জানে না।
আর আজ দেখতে আসবে, মানে হচ্ছে বিয়ের 3 তারিখ পাকা করার জন্য আসবে। আমি মামার কথা শুনে খুশি হব নাকি বেজার হব কিছু বুঝতে পারছি না। ও শালি, এইবার বুঝবার ঠেলা। আমার গলায় ছুরি রাখা, তাই না? আবার রাতে তোর প্রিন্সিপাল স্যার আসবে ডিনার করতে। কেন? সেটা তখন জানতে পারবি। আর আমার অফিস কাল জরুরি মিটিং থাকায় সকালে থাকতে পারবো না, তবে বিকেলে থাকবো। আর এতে তোর কাজ বেশি, তাই তোকে কাল সকালে উঠে বাজার সত্তার যা লাগে তা করতে হবে। আর বাইরে যা যা কাজ আছে সব করবি তুই, কি পারবি না? পারবো না মানে? ওই তিমি থুক্কু মিমি আপুর বিয়ের তারিখ ঠিক হবে বলে কথা, আর আমি সব দেখাশোনা করব না? এটা কি করে হয় মামা? যে করি হোক আমি নিজের জীবন দিয়ে দিব, তারপরেও কোনো কমতি রাখবো না। গুড, এটা তোর থেকে আশা করছি। আর একটা কথা মনে রাখবে, মিমি যাতে এরা জানতে না পারে, তা না হলে সে বিয়েতে রাজি হবে না। কারণ মিমি এখনো পড়ালেখা করতে চায়। আর এই কথা তোর মামিও ও মাকেও বলে দিছি। আরে মামা তুমি চিন্তা করিও না, আপু কিছু জানবে না। আরে মামা, তোমার মেয়েকে যদি এটা বলি তাহলে আমার মাথা আর খুঁজে পাবা না। আচ্ছা মামা, আপু যে পড়ালেখা করার জন্য বিয়ে করতে চাইছে না, কাল যদি শুনে তার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন তো বিয়ে ভেঙে যাবে। এইটা তোকে চিন্তা করতে হবে না, এটা আমি ম্যানেজ করে নিব। আচ্ছা বাবা, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়, আমি গেলাম। ওকে মামা, যাও। এটা বলে মামা চলে গেল। আর আমি তো মোবাইলে গান জ্বালিয়ে দিয়ে লুঙ্গি ড্যান্স দিতেছি। শালি আমার গলায় ছুরি ধরে আমাকে বিয়েতে রাজি করানো, তাই না? এইবার বুঝবা ঠেলা আপু। আহা, আপু বিয়ের পরে আমার জীবন একদম বিন্দাস। তখন বাবা, আমার জুনিয়র জামাইটা তো অনেক সুন্দর করে নাচতে পারে। দরজার পাশ থেকে এমন কথা শুনে নাচ বাদ দিয়ে দরজার দিকে তাকালাম। আমি তাকিয়ে দেখি মিমি আপু। আরে আরে, নাচ বাদ দিলে কেন? লুঙ্গি পরে নাচটা কিন্তু সেই হয়েছে। এই, তুমি বিয়ের পর থেকে আমার সামনে লুঙ্গি পরে থাকবা, কেমন? মনে মনে বেচারি এই আশাটা আর পূরণ হলো না। তা কেন নাচতেছিলি? আমার নাচের কারণ জানতে পারলে হয় তুমি আমার 12টা বাজাতা। আমি বিছানার উপর থেকে নেমে বললাম, আমার রুম, আমি নাচবো, এটাতে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। আর আপু আমার সামনে এসে বলল, আরে আমার কেন সমস্যা হবে? আমি তো তোর লুঙ্গি পরা নাচ দেখে তোমার উপর নতুন করে ক্রাশ খেলাম। হয়েছে তোমার ক্রাশ খাওয়া, এখন কেন আইছো সেটা বলো। আমি এটার জন্য আইছি। এটা বলে মিমি আপু এক টান দিয়ে আমার লুঙ্গি খুলে দিল। ভাগ্যিস ভিতরে হাফ প্যান্ট ছিল, তা না হলে এই লুচ্চামি আমার বউয়ের সম্পদ দেখে নিত। আমি আবার তাড়াতাড়ি করে লুঙ্গিটা পরে ফেললাম। এই ফাজিল মাইয়ার এটা কি করলেন? আর একটু হলে তো সব শেষ হয়ে যেত। ভাগ্যিস প্যান্ট ছিল। যা করছি বেশ করছি, কিন্তু যেটার জন্য করলাম সেটা তো দেখা হলো না। মাঝখানে ওই প্যান্টটা চলে আইলো। দেখছেননি কি লুচ্চামে? এই আপনার লজ্জা করে না আমার মতো একটা পিচ্চি ছেলের ইজ্জত নিয়ে টানাটানি করতে? এই লজ্জা কেন করবে শুনি? তুমি তো আমার হবু জামাই। হবু জামাইয়ের সামনে কিসের লজ্জা? চলো না আজ বাসরটা করে ফেলি জানো। কুত্তি, এটা কি বলেন? মাথা পুরো গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপু আপনি এসব কি বলছেন? এই আপনি এখান থেকে জানতো, আমার কেমন জানি ভালো লাগছে না। এটা বলে আপুর হাত ধরে দরজার বাহিরে নিয়ে গেলাম। এই জানো, এইভাবে আমাকে রুম থেকে বের করে দিচ্ছ না? জাস্ট আর কয়দিন যাক, তারপর দেখমু কেমনে আমারে রুম থেকে বের করে দাও। তখনটা তখন দেখা যাবে। এখন যান গিয়ে ঘুমান। যাচ্ছি যাচ্ছি। আচ্ছা তুই ঘুমা, বেশি রাত জাগবি না কিন্তু। আচ্ছা, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো, আপনি জানতো। এই তো যাচ্ছি আমার লক্ষ্মী বেবিটা। মুয়া। এটা বলে আর আমার গালে একটা কিস দিয়ে আপু এক দৌড়ে চলে গেল। শয়তান, পেতনি, ডাইনি, লুচ্চা কোথাকার। আল্লাহ আমারে শখ করে 2টা সুন্দর গাল দিছে, আর উনি এতে এক নয়তো থাপ্পড় দিবে আর হয়তো চুম্মা দিবে। আমার মনে হয় এটা আমার গাল না, এটা কোনো সরকারি জিনিস। যাই হোক, এসব আজাইরা কথা বাদ দিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে গেলাম। কাল সকাল থেকে প্রচুর কাজ আছে, তাই আমিও আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। কাল এইদিকে মিথিলা ম্যামের চোখে ঘুম নেই। কখন সকাল হবে, কখন আমাদের বাড়ি আসবে, এগুলো চিন্তা করছে। ইস, আমার জুনিয়র ছাত্র জামাইটা মুখ দেখি না অনেক দিন হলো। কাল একেবারে মন ভরে দেখে নিবনি। আমার জান, আমি কাল আসতেছি।
আমি সকালবেলায় তাড়াতাড়ি উঠে আম্মু মামির সাথে কিছু কাজে সাহায্য করে দিয়ে বাজারে গেলাম। এইদিকে মিমি আপু ঘুম থেকে উঠে সবাইকে এত ব্যস্ত দেখি কিছুটা অবাক হলো। মা, ও মা, আজকে কিছু আছে নাকি? সবাই এত কাজ করছো, বাড়ি পরিষ্কার করছো, কারণ কি? আরে মিমি, তেমন কিছু না, কিছু মেহমান আসবে তাই। ও তাই? আচ্ছা, আহমেদকে দেখতে পাচ্ছি না যে, ও কোথায়? আহমদ তো বাজারে গিয়েছে। ও আচ্ছা, আমি ভার্সিটি যাব, এখন আমাকে নাস্তা দাও। বস, আমি দিচ্ছি। আম্মু মিমি আপুকে নাস্তা দিতেই মিমি আপু নাস্তা করে কলেজে চলে গেল। আর মিমি আপু বাড়ি থেকে বের হওয়ার পরে ভাবি, আর একটু হলে তো সব সর্বনাশ হয়ে যেত। ভাগ্যিস তুমি ছিলা। এইবার থেকে কথা সাবধানে বলবা, কেমন? হুম। তারপর আম্মু মামি কথা বলতে বলতে কাজ করতে লাগলো। এইদিকে আমি বাজার সদাই করে বাড়িতে এসে মাকে সব বুঝিয়ে দিয়ে রুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ফোন টিপতে লাগলাম। এইভাবে ফোন টিপতে টিপতে কখন যে দুপুর হয়ে গেল তা আমি নিজেও বুঝতে পারিনি। দুপুর হতে আম্মু খাবার খেতে ডাক দিলে সুন্দর মতো খাবার খেতে চলে গেলাম। এখন সবাই মিলে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। তখন মামা বলল, মিমি, আজ বিকেলে কোথাও যাস না? কেন বাবা? আজ মেহমান আসবে তাই। আচ্ছা, যাব না। আর আহমেদ, তুইও কোথায় যাবি না? ওকে মামা। তারপর চুপচাপ খাবার খেয়ে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে আছি। মনটা কেমন জানি খারাপ লাগছে। আমার এমন মনে হচ্ছে কেউ আমার বুকের উপর একটা পাহাড় ধসিয়ে দিয়েছে। এমনটা কেন হচ্ছে নিজেও জানি না। আমার মনে হচ্ছে আমি একটা অজানা জিনিস কাছে পেয়েও হারিয়ে ফেলতেছি। হঠাৎ মনে হলো এই মন খারাপ হওয়ার কারণ মিমি আপুর জন্য হচ্ছে না তো? আচ্ছা, মিমি আপুকে তো আজ বিকালে দেখতে আসবে। আপু কি বিয়েতে রাজি হবে? যদি রাজি হয়ে যায় তাহলে আমার কি হবে? আমাকে কে শাসন করবে? আমাকে কে দেখে শুনে রাখবে তখন? সি সি আহমদ, তুই এগুলো কি ভাবছিস? মিমি শুধু তোর বড় বোন, এর চাইতে বেশি কিছু না। কিন্তু বড় বোন বলে নিজের মনকে হাজার বুঝ দিলেও কেন জানি এই মনটা অস্থির হয়ে যাচ্ছে। বারবার কিছু হারানোর অনুভব হচ্ছে। আচ্ছা, আমি কি তাহলে? না না, আমরা কোথায় আর মামারা কোথায়? আমরা তাদের বাড়িতে থাকি, আর যদি এমন একটা কাজ করি তাহলে মামার সাথে বিশ্বাসঘাতকতা হবে। আমি এসব ভাবতেছি। এইদিকে মিমি আপু খাবার খেয়ে তার রুমে বসে বসে ভাবতেছে, আজ আমার কেমন জানি হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা এই বাড়িতে হতে চলেছে যা আমার অজানা। আমার মনের ভেতর অজানা ভয় কাজ করছে। আচ্ছা, বাড়িতে যে মেহমান আসবে তারা কারা, কেন আসবে? বাবা মা তো আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। আচ্ছা, মনে হয় আহমদ সব জেনে যায়। আহমদকে জিজ্ঞেস করে আসি। যেই ভাবা সেই কাজ। আমি নিজের রুম থেকে বের হয়ে আহমদের রুমের দিকে যেতে লাগলাম। তারপর মিমি আপু মনের সুখে আমার রুমে আসার জন্য রওনা দিল। যখন মামা মামির রুম পার হবে তখন মিমি আপু কানের টিয়ের কথা আসলো। তখন আপু চুপচাপ দেওয়ালে কান পেতে শুনতে লাগলো মামা মামি কি বলছে। আচ্ছা, তুমি যে মিমিকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, এটা যদি মিমি জানতে পারে তখন? দেখ, মেয়েটার একদিন বিয়ে দিতে হবে। মেয়ে বলে কথা, বিয়ে না দিয়ে কি পারি? তারপরেও তোমার মেয়ের কাছ থেকে জিজ্ঞাসা তো করবে তার কোনো পছন্দ আছে কি না। আমি জানি আমার মেয়ে কোনো পছন্দ নেই, আর সেই বিয়েতে রাজি হবে। আর হবে না কেন? ছেলে আমেরিকায় থাকে, মাসে 1,00,000 টাকা ইনকাম। আর তার থেকে বড় কথা, ছেলেটা অনেক সুন্দর, স্মার্ট। দেখো, তারপরে মেয়ের ইচ্ছাটাও দেখো। তোমাকে এত চিন্তা করতে হবে না, আমার মেয়ের চিন্তা আমি করব। আচ্ছা, তোমার মেয়ের বিয়ের সিদ্ধান্ত না হয় তুমি কিন্তু আহমদ এখনো ছোট, আর তার সাথে বিয়ে দিতে চাচ্ছ তার থেকে 4 বছরের বড় একটা মেয়ের সাথে। দেখো, আহমেদকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি, কারণ আমাদের কোনো ছেলে নেই। আর এমনিতে মিমির বিয়ে হওয়ার পর বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে, তাই তাকেও বিয়ে করিয়ে দিচ্ছি। কিন্তু আহমদের থেকে এত বড় একটা মেয়ে 2-1 বছর হলে মানা যেত। কোনো কিন্তু না, আমি যেটা বলছি সেটাই ফাইনাল। এইদিকে মিমি আপু তো এগুলো শুনে রেগে মেগে আগুন। এতক্ষণ আমার বিয়ের কথা বললো, এটা মানলাম, কিন্তু আমার
জানের বিয়ের কথা আমি কিছুতেই মেনে নেব না। ব্যাস, অনেক হয়েছে তোমাদের কথা, এখন আমি বলি। মিমি আপু দরজার পাশ থেকে কথাটা বলে মামা মামির সামনে গেল। মিমি, তুই এখানে? আমি এখানে, আর এখানে না আসলে জানতামই না আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলছো। বাবা, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মিমি, আমরা তোর বাবা মা, কোনো পাড়া প্রতিবেশী না। সেটা যাই হোক, আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করছি না। আর একটা কথা, আমার 2 দিন পর পরীক্ষা শুরু হবে, তাই তোমাদের পরীক্ষার পর মনে করছিলাম, কিন্তু কথাটা আজকে বলে দিতে হলো। কি কথা বলতো শুনি। আমি আহমদকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। কি, তুই আহমেদকে ভালোবাসিস? হুম। দেখ, আহমদ তোর ছোট ভাইয়ের মতো, এটা কখনো হয় না। আমার ছোট ভাইয়ের মতো, মায়ের পেটের ভাই তো আর না, বুঝতে পারলে? আমি বিয়ে করলে শুধুমাত্র আহমদকেই করব, আর আহমদ যদি আমার না হয় তাহলে আর কারোর হতে দেব না। এটা কখনো সম্ভব না, কারণ আহমেদের বিয়ে ঠিক হয়ে আছে। আজকে তারা 3 তারিখ ঠিক করতে আসবে। সেটা আমি করতে পারবো না, তার চেয়ে বরং আজ তোকেও দেখতে আসবে, তার জন্যই প্রস্তুতি নে। সেটা হয়তো তোমার জন্য সম্ভব না, আর আমার এটা দেখার বিষয় মনে করি না কে আসলো কে গেল। আমি জানি এখন তুমি এই বিয়ে ক্যান্সেল করে আমাদেরটা ঠিক করো। না, আমি পারবো না এই কাজ করতে। তার থেকে বড় কথা, আহমেদ তোকে বড় বোনের নজরে দেখে। তাহলে তুমি পারবে না? না, এটা হয় না। ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে আহমেদ, আর এখন যদি এই বাড়ির মেয়ের সাথে বিয়ে দিই, তাহলে একবার ভাব লোকে কি বলবে। সেটা যাই হোক, তুমি যেহেতু বিয়ে ভাঙতে পারবে না, তাহলে যা করার আমাকে করতে হবে। আমার জিনিস আমার কাছ থেকে আলাদা করে ফেলবে, কত বড় সাহস! আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেব না। এটা বলে আপু রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। এইদিকে মিমি আপু মামার রুম থেকে রাগ দেখিয়ে বের হয়ে আমার রুমের দিকে যেতে লাগলো। আহমদ, ওই আহমদ, দরজা খুল বলছি, দরজা খুল। এই বলে আমার রুমের সামনে এসে জোরে জোরে ধাক্কাতে লাগলো। দরজা ধাক্কানোর আওয়াজে আমার ভাবনা রীতি ঘটলো, চিৎকার করে ডাকতে লাগলো। এইদিকে মিমি আপু যেতেই, ওগো, তুমি মেয়েটার কথা মেনে নাও না। আমাদের মেয়ে আমাদের কাছে থাকবে, এতে আরো ভালো হবে। মামির কথা শুনে মামা যখনই জবাব দিতে যাবে, তখনই মামা মামির কানে আসতে লাগলো মিমি আপুর চিৎকার, যা আমার রুমের দিক থেকে আসতেছে। তাই তারা আর দেরি না করে রুম থেকে বের হয়ে গেল। এইদিকে আপুর চিৎকার শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। ভাবছি দরজা খুলবো নাকি খুলবো না। কি হলো, দরজা খুলবি নাকি ভেঙে ভেতরে ঢুকবো? না না, আমি খুলতেছি। এইভাবে রাগ কেন? এটা বলে তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। দরজা খুলতেই আপু আমার কলার ধরে বলতে লাগলো, শালার কত বড় সাহস, আমাকে রেখে নাকি অন্য কাউকে বিয়ে করবে? ছোটাচ্ছি তোর বিয়ে করা। কি বলছো কি? আর কথা বলতে দিল না আপু। তার আগে আমার কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে লাগলো। এদিকে মামা মামি রুম থেকে বের হয়ে দেখলো আপু আমার কলার ধরে নিচে নিয়ে যাচ্ছে। তখন মামা বলে উঠলো, মিমি, এটা কি হচ্ছে? আহমেদের কলার ছাড়। না, ছাড়বো না। আমার জিনিস আমার কাছ থেকে কিছুতেই আলাদা করতে পারবে না। আমি আজকে আহমদকে বিয়ে করব। এটা কিন্তু বেশি হচ্ছে মিমি, আহমদকে ছাড় বলছি, তা না হলে ভালো হবে না। এটা তো কিছু না, আমার কথা না শুনলে আরো অনেক কিছু হবে। আর আমি কলার ছাড়বো না। দেখি বাবা, তুমি কি করতে পারো। এই, তুই আমার সাথে হায়, আজকে তোকে বিয়ে করব। আপু কি করছো কি এসব? মামার সাথে এমনভাবে কেউ কথা বলে? ছাড়ো আমাকে। এটা বলতে আপু এক হাত দিয়ে আমার কলার ধরে আরেক হাত দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে, চুপ, একদম চুপ। তোর এই মুখ দিয়ে আরেকটা কথা বললে ঠোঁট একদম সেলাই করে দেবো। মিমিমা, তুমি এইসব কেন করছো? একটু খুলে বলো। ফুফি, এটা তোমার ভাইকে জিজ্ঞেস করো। ব্যাস, অনেক হয়েছে। 3 দিন আদর পেয়ে পেয়ে মাথায় উঠে গেছিস, যা ইচ্ছা তাই করবে নাকি? এটা বলে মামার রাগ দেখিয়ে আমাদের দিকে এগোতে লাগলো। বাবা, আরেক পা যদি বাড়াও তাহলে এইখানেই রক্তের বন্যা বয়ে যাবে। এটা বলে মিমি আপু কোথা থেকে ছুরি একটা বের করে আমার গলায় ধরলো। আর এতে আমার অবস্থা খারাপ। একটু এই দিকে ওই দিক হলেই নানুর কাছে চলে যাব। আর মিমি আপুর এমন কাজ দেখে মামার সাথে সাথে দাঁড়িয়ে গেল। মিমি, ও মিমি, পাগলামি করিস না, একটু বোঝার চেষ্টা কর। বাবা, পাগলামির এখনো কিছু দেখোনি।
যদি আমার পথে বাধা দিতে আসো তাহলে আমি নিজে মরবো তো মরবো, সাথে আহমদকে নিয়ে মরবো। আপু, ও আপু, ছুরিটা নামাও। ওই কিসের আপু? বউ বলবি বউ, নইলে এখানে শেষ করে দিব বলে দিলাম। এই মাইয়া পাগল হয়ে গেছে। দেখতেছি তো। না মিমি, আমরা তোর কথা সব মানবো, তাও এমন পাগলামি করিস না। এইদিকে আমার আম্মু কিছু বলছে না, নীরব দর্শকের মতো চেয়ে আছে। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখতে যাচ্ছে। মামা রাজি হতে আম্মু আর মামি খুশিতে সেইখান থেকে কোথায় যেন চলে গেল। এইবার ছুরিটা একটু নামাও, আমার কিন্তু বেশি ভয় লাগছে। তার মানে তোমরা আমার কথায় রাজি? রাজি, কিন্তু আমাদের মুখ থেকে শুনতে চাই এই বিয়েতে রাজি কিনা। এই বলরটা কি বলবে? ওকে তো যেই দিকে যেতে বলে সেই দিকেই যাবে। এর কথা শোনা লাগবে? তুমি রাজি কিনা সেটা বলো, তা না হলে কিন্তু বুঝতে পারছো। কুত্তা, এতক্ষণ চুপ করে আসিলি, যখন আরেকটু চুপ করে থাক। এটা বলতে আমি চুপ হয়ে গেলাম, কারণ যার গলার উপর ছুরি থাকে একমাত্র সে জানে। ভাগ্যিস আমার বুক ভরা সাহস, তা না হলে এক্ষুনি প্যান্টে প্যান্টে করে দিতাম। দেখেন আমার কি সাহস, এখনো পর্যন্ত ঠিক আছি। মিমি আপু আবার বলে উঠল, আজ এই মুহূর্তে কাজই ডাক, আমি এখানেই বিয়ে করব। আমি রাজি। এবার একটু শান্ত হয়ে ছুরিটা নামা। এটা কেমন কথা? দেখ, তোর পরীক্ষা শেষ হোক, তারপর না হয় বিয়েটা করিস। আমার পরীক্ষার গুষ্টি মারি। তোমরা বিয়ে এখন দিবা কিনা বলো, তা না হলে আমি নিজে বিয়ে করতে কাজী অফিসে যাচ্ছি, তখন লোকে অনেক কথা বলবে। আচ্ছা, তোর কথা মানলাম। এখন একটু থাম, ছেলেটার দিকে একটু তাকা। কি অবস্থা হয়ে আছে, মনে হচ্ছে এখনই কিছু একটা করে দিবে। মামা। এটা বলতে আপু আমার নিচ থেকে উপরে তাকাতে দেখলো আমার ভয়ে হাঁটু কাঁপতেছে। এই আপনারা আবার ভাবিয়েন না আমার সাহস নাই। আমার কিন্তু এক বালতি সাহস আছে, যা এখন পুকুরে বেড়াতে গেছে। উফ, শেষ পর্যন্ত এই ভীতুটা আমার কপালে জুটলো। একে কখন যে সাহসী করে তুলবো আল্লাহই জানে, বলদ কোথাকার। এটা বলে আমাকে ছেড়ে দিতে আমি তাড়াতাড়ি মিমি আপুর থেকে 2-3 ফিট দূরে সরে গেলাম। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছ। এই বাবা, তাড়াতাড়ি কাজীকে কল দাও, আর আমি আহমদের বন্ধু বান্ধব আর আমার কিছু ফ্রেন্ডকে কল দিচ্ছি। মিমি আপুর কথা মতো মামা কাজীকে কল করে ডেকে আনলো, আর আপু তার ফ্রেন্ড আর রাফি শাহিনদের ফোন করে জানিয়ে দিল। আর হারামি দুইটা আমার বিয়ের কথা শুনে ঢ্যাং ঢ্যাং করে চলে আসতে লাগলো। মিমি আপু আমার উদ্দেশ্য করে বলল, জানো যাও, ওপরে গিয়ে রেডি হয়ে আসো, আর কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে যাবে, তারপর তোমার ক্লাস নিবনি। এখন উপরে যাও। তারপর কাজী সাহেব আল্লাহুম্মা আমিন বলে মোনাজাত ধরে আমাদের জন্য দোয়া করলো, বিশেষ করে আমার জন্য। তারপর সবকিছু শেষে আপুকে আপুর ফ্রেন্ডরা উপরে নিয়ে গেল, আর আমি রাফিন শাহিন ছাদে চলে আসলাম। এইভাবে 3জন মিলে আড্ডা দিতে লাগলাম। এদিকে মিমি আপু বাসর ঘরে বসে বসে গালি দিচ্ছে। ভাই আমার ভয় করতেছে, এই বলে রাফি আমার 2 পা ধরলো, আর শাহিন 2 হাত ধরে আমাকে তুলে নিচে নামাতে লাগলো। ওই কুত্তা হারামি, তোরা আমাকে নামা, শালারা তোদের একটারও বিয়ে হবে না, নামা, আমাকে নামা বলছি। এটা বলতে বলতে আমার রুমের সামনে আনতে আমাকে নিচে রাখলো। শালা, তোদের একটু দয়া মায়া নাই? এমন একটা বাচ্চা ছেলেকে এই রাক্ষসীর কাছে কেন দিচ্ছিস? আরে আমাদের বাচ্চা বাবুটার বিয়ে করে ফেললো, আর আমরা এখনো পারলাম না। ওলে আমরা বাচ্চারে, সমস্যা নেই, আজ বড় হয়ে যাবা। এটা বলে আমাকে রুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এই হালাদের মতো বন্ধু থাকলে শত্রুর দরকার নেই। এটা বলে মিমির দিকে তাকাতেই দেখি মিমি আমার সামনে দাঁড়িয়ে, আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, আর বলল, কয়টা বাজে এখন? ভয় ভয় বললাম, মানে 12টা। এতক্ষণ কোথায় ছিলি? ছাদে ছিলাম। এটা বলে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, এই তোর ঘরে বউ আছে সেটা মনে নাই? গালে হাত দিয়ে আছি, কিন্তু একটু আড্ডা দিতে দেরি হয়ে গেল। তা দেরি হলো কেন? আর এতক্ষণ ছাদে ছিলি, তাহলে রুমে আসলি কেন? ছাদেই থেকে যেতি। রুমে না আসলে ঘুমাবো কেমনে? তোর আজ কোনো ঘুম নেই, তুই আজ ঘুমাতে পারবি না, যা বাহিরে যা কুত্তা। এই এমনটা করিও না, তুমি আমার লক্ষ্মী বউ না? আইসে এখন ঢং ডাকাতে,
বিয়ের আগে তো বলতি আমাকে ভালোবাসতি না, আর কাল না আমাকে রুম থেকে বের করে দিস। এখন আমার পালা, তুই এখন আমার রুম থেকে বেরো। এটা বলতে আমি মিমির কোমর জড়িয়ে ধরে বললাম, আরে আগে তো বড় আপু ছিল, এখন তো বউ, বুঝো না কেন? এই কুত্তা, ছাড় আমাকে, একদম আমাকে ধরবি না। তুই দেরি করে আইস, এর জন্য শাস্তি পেতে হবে। আর শাস্তি হলো আজ রুমের বাইরে থাকা। তাইলে আজকে রাতের কি হবে? কিচ্ছু হবে না, তুই এখন আমাকে ছেড়ে রুম থেকে বেরো। আচ্ছা ঠিক আছে, আমি রুম থেকে বের হচ্ছি। কি আর করব, বউ তো রুম থেকে বের করে দিচ্ছে। আমি না মিথিলা ম্যামের কাছে চলে যাই, সে তো আর আমাকে বের করবে না। এটা বলে মিমির কোমর ছেড়ে পিছন ঘুরতে যাব, তার আগে মিমি আমার চুলের মুঠি ধরে চারঠো ট্যাগ করে দিল। প্রায় 5 মিনিট পরে ছেড়ে মিমি আমার বুকে মাথা রেখে বলল, তুই যদি আমাকে ছাড়া অন্য মেয়ে বা ডাইনির কথা মনে করিস তাহলে তোর খবর আছে। তুই শুধু আমার, বুঝলি কুত্তা? তুই শুধু আমার, শুধু আমার। তো আমি কি করব? তুমি তো বের হয়ে চলে যাওয়ার কথা বলছো। তোর বের হতে হবে না, কিন্তু তোর শাস্তি হবে, আর রুমে হবে। আচ্ছা, শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলে তো হয়। আমি তোমার পিচ্চি জামাই না? ওইলে আমার পিচ্চি জামাই রে, না তোমার ক্ষমা নাই। তুই রুমে দেরি করে আসলি কেন? তোর শাস্তি হলো আমাকে কোলে নিয়ে প্রপোজ করা। কি এটা শাস্তি? আরে আগে বলবা না? এটা বলে মিমিকে কোলে তুলে নিলাম। আরে আমার পুরো কথা শুনবি তো, তা না হলে আগে কোলে নিয়ে নিলি, তা না করে আগেই কোলে নিয়ে নিলি। কিন্তু এখন কোলে নিয়ে এসেছিস যেহেতু আর নামাতে পারবি না। তাহলে আমি কি করতে পারি সেটা তুই জানিস? কি এমন পুরো কথা শুনি? আমার পুরো কথা হচ্ছে তুই আমাকে কোলে নিয়ে প্রপোজ করবি, কিন্তু আমি একসেপ্ট করব 20 মিনিট পর। আর এই 20 মিনিট আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কি আমি এই ভুলেও নামানোর কথা ভাববি না, তাহলে তুই জানিস কি করতে পারি। নে শুরু কর, প্রপোজ কর। হে আল্লাহ, মোরে শক্তি দাও। এই আটার বস্তাকে 20 মিনিট কোলে নিয়ে দাঁড়িয়ে থাকার সামর্থ্য আমাকে দাও। কি হলো, প্রপোজ কর। করছি। এই বলে বলতে শুরু করলাম, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার। এমনে কি আছে পারো যদি খুঁজে নাও। আমি তোমাকে বুকে ধরে রাখবো। তুমি আমার, আমি তোমার। তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পী রঙের ছবি। তুমি আমার চাঁদের আলো, সকালবেলার রবি। তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল। তুমি আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল। বাবা, অনেক সুন্দর হয়েছে। আমার জুনিয়র জামাইটা এমন এত ভালো প্রপোজ করে তা তো আগে জানতাম না। ওই বউ, এখন একটু নামো, আমি আর পারছি না। ও মা, তাই? আর দেরি করে আসবা? না না, আর দেরি করে আসবো না, এখন তো নামাও। এত করে বলছো যখন আমাকে, বিছানার কাছে গিয়ে তারপর নামাও। তারপর আর কি করবো, মিমিকে বিছানায় কাছে নিয়ে গিয়ে বসি। আমি মরার মতো বিছানায় শুয়ে গেলাম। আল্লাহ, কি বস্তা! আমার কোমরটা গেল মনে হয়। আর 40 দিন শোয়া থেকে উঠতে পারুম না। আমার জীবনের শিক্ষা হয়ে গেছে, মেয়েদের পুরো কথা না শোনা পর্যন্ত কোনো ডিসিশন নিব না। কিরে, এটা কি হলো? শুয়ে গেলা কেন? তা কি করবো? কি করবি মানে? আজ আমাদের বাসর রাত। এই রাতে মানুষ কি করে জানিস না? না, কি করে? দাঁড়া, কি করে দেখাচ্ছি। দাঁড়াতে পারবো না, এমনিতে তোমাকে কোলে নিয়ে অনেক ক্লান্ত। এই আমি কারে বিয়ে করলাম, কুত্তা? কেন, নিজের জুনিয়র ফুফাতো ভাইকে। তোর বেশি মুখ চলে, দাঁড়া মুখটা বন্ধ করি। এটা বলে মিমি আমার ঠোঁটে কিস করে দিল। এরপর কি হয়েছে সেটা জানতে আপনারা বিয়ে একটা করিলাম।